ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো। এটা তোমাদের 7 নম্বর পেজের প্রশ্ন, এবং এখনো পর্যন্ত তোমাদের আরো 3টে পেজের প্রশ্ন আমি তোমাদের এবং কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করব। অন্তত তোমাদের যাতে 10টা করিয়ে দেওয়া যায়। তারপর তোমাদের যেমন বলেছিলাম যে একটা এমসিকিউ ম্যারাথন নিয়ে আসার কথা কিন্তু আমি ভাবছি, এবং সেটা নিয়েও আসবো। ঠিক আছে, প্রথম দেখো বলা আছে একটা সেট বলা আছে যাতে 4টে এলিমেন্ট 1 2 3 4 রয়েছে, তার উপর রো একটা সম্বন্ধ ডিফাইন করা আছে কিভাবে না, এক্স রিলেটেড টু ওয়াই যদি ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ এক্স ওয়াই রিলেশনে থাকবে যদি পরবর্তীটাকে অর্থাৎ ওয়াইটাকে পূর্ববর্তী অর্থাৎ এক্স দ্বারা যদি ভাগ করা যায়। তার মানে আমরা লিখতে পারি যাকে ভাগ করা যাচ্ছে অর্থাৎ সে আমাদের ভাজ্য। তাহলে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ সামথিং কিছু ভাগফল আমাদের থাকবে, তাকে আমরা কে ধরে নিয়েছি, এই আকারে লেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমাদের চেক করতে বলেছে যে এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটি হবে। তোমরা যদি অপশানগুলো একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে এখানে আসলে আমাদের সংক্রমণ, সসম, প্রতিসম এগুলোই চেক করা হয়েছে, এবং সবগুলো যদি হয় তাহলে সমতুল্যতা হবে। প্রথম দেখো এক্স রিলেটেড টু এক্স, এটা আমরা বলতেই পারবো কারণ এক্সকে এক্স দ্বারা বিভাজ্য করা যায়, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে তার নিজেকে দিয়ে বিভাজ্য করা যায়। সেটা সমস্ত এক্সের জন্য সত্য, অর্থাৎ এ সেটে যে 4টে এলিমেন্ট রয়েছে সবার জন্য সত্য, তাহলে সসম হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিসম এখানে হচ্ছে না, কারণ 1 রিলেটেড টু 2, অর্থাৎ 2কে 1 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 2 নট রিলেটেড টু 1, কারণ 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। সেই কারণের জন্য আমাদের কি না প্রতিসম নয়। এরকম তুমি আরও উদাহরণ সেট করতে পারবে, যেমন 2 রিলেটেড টু 4, 2 4 রিলেশনে আছে কারণ 2 4কে ডিভাইড করে। আবার 4 নট রিলেটেড টু 2, 4 কিন্তু 2 এর সাথে রিলেটেড নয় কারণ 2কে 4 ডিভাইড করে না। ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদের প্রতিসম নয়। তোমরা এখানে একাধিক উদাহরণ সেট করতে পারো, আমি তোমাদের একটা উদাহরণ দেখিয়েছি, তোমরা এভাবে 1 3ও নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এই উদাহরণটা হোল্ড করবে। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে সংক্রমণ হবে কিনা না, এক্স রিলেটেড টু ওয়াই, ওয়াই রিলেটেড টু জেড, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ ওয়াই এক্স দ্বারা বিভাজ্য এবং জেড ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কে এক্স, জেড ইকুয়াল টু এল ওয়াই। যেহেতু আমরা দুটো একই ধ্রুবক ধরতে পারবো না, সেই জন্য একটাকে কে এল একটাকে এল ধরা হলো। তাহলে আমরা দেখো এই যে ওয়াইটা রয়েছে সেই ওয়াইয়ের জায়গায় এই ওয়াইয়ের ভ্যালু আমরা বসাতে পারি, তাহলে হয়ে যাবে জেড ইকুয়াল টু কে এল ইন্টু এক্স। অর্থাৎ জেড হচ্ছে যদি আমরা ভাজ্য হিসেবে ভাবি, তাহলে জেডকে এক্স দ্বারা আমাদের ভাগ করা যাবে, সেখানে আমাদের ভাগফল কত হবে, কে এল আসবে। অর্থাৎ জেডকে এক্স কিন্তু ভাগ করছে, তার মানে আমরা বলতে পারি এক্স জেড আমাদের রিলেশনে থাকবে। তার মানে আমরা সংক্রমণের যে প্রপার্টি ছিল যে এক্স ওয়াই রিলেশনে থাকলে এবং ওয়াই জেড রিলেশনে থাকবে, এক্স জেডকেও রিলেশনে থাকতে হয়, সেটা কিন্তু হোল্ড করে যাচ্ছে। তাহলে আমরা এখন সংক্রমণ বলতে পারবো। তাহলে হোল্ড কি করছে, সসম হোল্ড করছে সংক্রমণ, কিন্তু প্রতিসম হচ্ছে না, সেই জন্য সসম ও সংক্রমণ যেটা তোমাদের অপশন এতে আছে সেটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো ট্যান ইনভার্স মাইনাস এক্স প্লাস কস ইনভার্স মাইনাস হাফ, এটা আমাদের দেওয়া রয়েছে ইকুয়াল টু পাই বাই 2। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। কস ইনভার্স ও মাইনাস হাফকে কি লেখা হয়েছে, আমরা জানি কস মাইনাস অ্যাবজর্ব করতে পারে না, পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়ে যায়, যেটা লেখা হয়েছে। এবার কস ইনভার্স হাফ, কস কতর ভ্যালু হাফ না 60 ডিগ্রি, কস 60-র মান হচ্ছে হাফ, তাহলে আমরা কস ইনভার্স হাফের ভ্যালু কত হয় 60 ডিগ্রি। এখান থেকে আমাদের ক্যালকুলেট করে ট্যান ইনভার্স ও মাইনাস এক্স কত পাচ্ছি, মাইনাস অফ পাই বাই 6। এবার আমরা কি জানি, ট্যান মাইনাস অ্যাবজর্ব করতে পারে না, বাইরে বেরিয়ে যাবে, তাহলে এই মাইনাস এখানে চলে আসবে, এবং সেই মাইনাস এই পাই বাই 6 এর মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে চলে আসবে কত, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 6। তাহলে এক্স ইকুয়াল টু কত, ট্যান ডান দিকে আমাদের চলে এলে ট্যান পাই বাই 6 বা ট্যান 30 ডিগ্রি 1/√3, অর্থাৎ অপশান আমার সি যেটা রয়েছে সেটা উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা একটু ভুল সেট আপ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে বলা আছে এ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আই ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু না, ওটা এ স্কোয়ার মাইনাস এ হবে। ঠিক আছে, তাহলে এটা যদি দেওয়া থাকে আমাদের বের করতে হবে এ এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে। বিপরীত ম্যাট্রিক্সের জন্য কি করা হয়েছে না, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, প্লাস আই ছিল ডান দিকে গেলে মাইনাস আই হয়ে যাবে। এরপর বাঁ দিকে যে দুটো ম্যাট্রিক্স রয়েছে প্রত্যেকের কাছ থেকে এ কমন নেওয়া যাবে, কারণ দুজনের কাছে এ রয়েছে, আমরা এ স্কোয়ারকে ভাবতে পারি এ ইন্টু এ, সেই জন্য একটা এ কমন নেওয়া যাবে। এইবার আমরা কি করছি, উভয় পক্ষের বাম দিকে এ ইনভার্স দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এ ইনভার্স দিয়ে গুণ করলে এ ইনভার্স অফ এ সমান কত, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর আইডেন্টিটির সাথে এ মাইনাস আই যদি আমরা গুণ করি তাহলে এ মাইনাস আই থাকবে। আর ডান দিকে এ ইনভার্সের সাথে আইডেন্টিটি গুণ করলে এ ইনভার্স থাকবে। তার মানে আমরা পাচ্ছি কত, মাইনাস অফ এ ইনভার্স ইকুয়াল টু এ মাইনাস আই। তাহলে এ ইনভার্স সমান কত হবে, আই মাইনাস এ, মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে কি অর্ডারটা ঘুরে যাবে, এ মাইনাস আইটা আই মাইনাস এ হয়ে যাবে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এ ইনভার্স ম্যাট্রিক্সটা হয়ে যাবে আই মাইনাস এ। নেক্সট ওয়াই ইকুয়াল টু লগ এক্স বেস 2 দেওয়া রয়েছে, আমাদের ডিওয়াইডিএক্স বের করতে হবে। দেখো যার যার মনে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু লগ এক্স আছে, তাহলে ডেরিভেটিভ করলে 1/x হবে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, কিন্তু এটা একেবারেই নয়। এই লগ এক্স ইকুয়াল টু
লগ এক্স এর ডেরিভেটিভ 1/x তখনই হয় যদি বেসটা ই থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের বেসটা কত না 2 রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে বেস চেঞ্জ রুল করে চেঞ্জ করে তা আমাদের বেসটাকে ই বানানো। সেই জন্য আগে কি করা হয়েছে না বেস চেঞ্জ রুল অ্যাপ্লাই করে বেসটাকে ই বানানো হয়েছে। এইবার এই যে লগ ই বেস 2 এটা কনস্ট্যান্টের মতো অ্যাক্ট করবে, কারণ এটা কনস্ট্যান্ট হিসেবেই থাকছে, কারণ এখানে কোনো ভেরিয়েবল নেই। এইবার যদি আমরা ডেরিভেটিভ করি লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1/x চলে আসবে। তার মানে তোমরা যদি চাইছো যে লগের এই যে লগ পার্টটাকে আমরা নিচে রাখবো তাহলে কি হয়ে যাবে 1/x log 2 বেস ই এইটা, অথবা যদি যেটা উপরে আছে সেটাও যদি রাখতে চাও তাহলে আমাদের হয়ে যাবে, সেটাকে আমরা লিখতে পারি 1/x log of e বেস 2, এটাও রাখতে পারো। দেখো এই দুটোর কোনোটাই কিন্তু আমাদের অপশনের সাথে ম্যাচ করছে না, ঠিক আছে। তো আমাদের এখানে অপশানে কোনো না কোনোভাবে অপশানটা ভুল রয়েছে, কিন্তু অঙ্কটা আমাদের কিন্তু এই পদ্ধতিতেই হবে, এটা কিন্তু আমাদের উত্তর হবে। তোমরা যদি নিচে আনো তাহলে এটা উত্তর হবে, আর যদি নর্মাল রাখতে চাও তাহলে কিন্তু এটা আমাদের অপশানে আসবে, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর বলা আছে 0 টু পাই মডিউলাস অফ cos x। এবার যখনই মডিউলাস রয়েছে তখন আমরা ফর্মুলাটা এটা ভাবতে পারি 0 টু 2a fx dx ইকুয়াল টু কত হয় 2 ইন্টু 0 টু a fx dx। এটা হয় কখন না যখন f অফ 2a মাইনাস x ইকুয়াল টু fx হয়। এবার এখন আমাদের 2a বলতে কাজ করছে কি না পাই, আর cos অফ পাই মাইনাস এক্স মাইনাস cos x হয়, কিন্তু মডিউলাস থাকার জন্য সেটা প্লাস cos x মেনটেন হয়ে যাবে। তার মানে আমাদের যা fx ছিল তাই fx ঘুরে আসবে, সেই জন্য আমরা তাকে চেঞ্জ করে লিখতে পারি 2 ইন্টু a, অর্থাৎ a বলতে এখানে পাই/2, কারণ আমরা পাইকে লিখতে পারি পাই ইকুয়াল টু 2 ইন্টু পাই/2। তাহলে a বলতে কি কাজ করছে পাই/2, তাহলে 2 ইন্টু 0 টু a fx dx। এবার যখন 0 টু পাই/2 অর্থাৎ প্রথম পাদে থাকছে তখন মডিউলাসের আর প্রয়োজন নেই, কারণ প্রথম পাদে cos পজিটিভ হয়, সেই জন্য আর মডিউলাস দেওয়ার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট মডিউলাস তুলতে পারবো। নেক্সট কাজ কি না cos x এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানা আছে যে sin x হয়। তাহলে এবার আপার লিমিট লোয়ার লিমিট বসালাম, ক্যালকুলেট করলে আসছে 2 ইন্টু 1 অর্থাৎ 2। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া রয়েছে y ইকুয়াল টু রুট এক্স, এক্স ইকুয়াল টু 2y প্লাস 3, আর এক্স অক্ষ দ্বারা যে প্রথম পাদে যে ক্ষেত্রফলটা চিহ্নিত হয় তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখো আমাদের যদি গ্রাফটাকে আঁকা হয় y ইকুয়াল টু 2x প্লাস 3, এটা হচ্ছে আমাদের সেই সরল রেখা, x ইকুয়াল টু 2y প্লাস 3 এইটা হচ্ছে সেই সরল রেখা, আর এই যে কার্ভটা সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স। তাহলে এর মধ্যে কোন রিজিয়নটা বাউন্ড হয় না এই রিজিয়নটা এক্স অক্ষ আর এটা দ্বারা বাউন্ড হয়, আমাদের এইটার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এইটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথম এই পুরো রিজিয়নটার ক্ষেত্রফল বের করতে হবে, কার না ও এ বি সি ডি ও এইটা বের করতে হবে, আর সেখান থেকে এই যে ট্রায়াঙ্গুলার পার্ট এটাকে বাদ দিতে হবে, দিলেই চলে আসছে। দেখো সেটাই লেখা হয়েছে ও এ বি সি ডি ও ইকুয়াল টু ও এ বি সি ডি ও মাইনাস এবিসি ট্রায়াঙ্গুলার এবিসি। এবার এই যে ও এ বি সি ডি ও তার ক্ষেত্রফল পাবো কি করবে না 0 টু 9, এখানে আমাদের দেখো কত দূর পর্যন্ত গেছে না এর ভুজ হচ্ছে 9 পর্যন্ত, কোথা থেকে না মূলবিন্দু থেকে। তাহলে 0 টু 9 যেহেতু এটা ভার্টিক্যাল স্ট্রিপ টানা হয়েছে তাই কি হবে না ওয়াই ডিএক্স হবে, ঠিক আছে। মাইনাস এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু আমাদের এখানে সেটা বের করা সম্ভব তাই আমরা এটা লাগাবো, নাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হতো, ঠিক আছে। তাহলে কিভাবে ভূমিটা পাবো না এ থেকে বি পর্যন্ত ভুজের যা দূরত্ব, দেখো এর ভুজটা কত না 3,0, তার মানে 3, আর বি এর ভুজ হচ্ছে 9, তাহলে তাদের দূরত্বটা কত না 6 একক। আবার উচ্চতাটা কত না এই সি বিন্দুর কোটি যেটা হবে সেটাই আমাদের উচ্চতার কাজ করবে, সি বিন্দুর কোটি কত 3, তার মানে আমাদের ভূমিও জানা উচ্চতাও জানা, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। এবার এখানে ওয়ার ভ্যালু আমাদের কার্ভ থেকে রুট এক্স বসানো হলো, তারপর ইন্টিগ্রেশন করে ক্যালকুলেট করা হয়েছে, সিম্পল ক্যালকুলেশন 9 বর্গ একক আমাদের চলে আসছে। এবং তোমাদের যদি মনে হয় যে ছেদবিন্দুগুলো আমরা কীভাবে পেয়েছি সেটাই দেখো সাইডে তোমাদের ক্যালকুলেট করে দেখানো হয়েছে। তোমাদের মনে হতে পারে এই টাইপের অঙ্ক এমসিকিউতে দিচ্ছে কেন, কারণ এখন কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে, একটু ডিফিকাল্ট টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এমসিকিউতে দেওয়া হচ্ছে, সেই কারণের জন্যই এত বেশি ডিফিকাল্ট টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের যেগুলো লং কোশ্চেনে আসার কথা সেগুলো কিন্তু এমসিকিউতেই চলে আসছে, ঠিক আছে। তো তোমাদের প্র্যাকটিসটা কিন্তু সেভাবে করতে হবে। নেক্সট 7 নম্বর বলা আছে কোনো ত্রিভুজের শীর্ষ তিনটির অবস্থান ভেক্টর আমাদের দেওয়া রয়েছে, তাহলে আমাদের এখান থেকে জাজ করতে হবে যে ত্রিভুজটা কেমন ত্রিভুজ, বাহুভেদে বা কোণ ভেদে ত্রিভুজটা কেমন। দেখো যে তিনটি অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে তাকে আমি ও এ ও বি আর ও সি বলে দিলাম। এবার এখান থেকে তিনটে বাহু বের করা হলো, এবি বাহু, বিসি বাহু আর সি এ বাহু। কারণ যতক্ষণ আমরা বাহু বের করতে পারছি এবং তাদের মান বের করতে পারছি ততক্ষণ কিন্তু আমরা কিছু ডিসাইড করতে পারবো না। যদি মডিউলাসের ক্ষেত্রে দেখতাম যে দুটো বাহুর মান সমান, একটা
ডিফারেন্ট, তাহলে আমরা সমদ্বিবাহু করতাম, আবার তিনটে বাহু সমান হলে সমবাহু করতাম। কিন্তু এখানে যেটা হোল্ড করছে, বাহুগুলোর মান বের করার পর যে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সাথে সমান হয়ে যাচ্ছে। এটা কখন হয় না, পিথাগোরাসের থিওরেম যদি হোল্ড করে। তাহলে পিথাগোরাসের থিওরেমের ক্ষেত্রে কি বলা যায়, কেমন ত্রিভুজ, না সেটা সমকোণী ত্রিভুজ হতে হবে, তবেই পিথাগোরাসের থিওরেম আমাদের হোল্ড করে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো অপশন এ এটা একটা সমকোণী ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়া রয়েছে। নেক্সট দেখো, দুটি সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, একটু অন্য আকারে দেওয়া রয়েছে, আমাদের প্রথম প্রতিসম আকারে বের করতে হবে, সেটাই করা হয়েছে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। আমরা কি জানি, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় মানে কি, তাদের যে ডিআরএস গুলো রয়েছে সেই ডিআরএস দিয়ে যে আমাদের ফর্মুলাটা রয়েছে, কোন ফর্মুলা, না cos থিটা সমান a1a2 প্লাস b1b2 প্লাস c1c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2, তাহলে c2 স্কোয়ার। এই যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা থিটা হোক বা আলফা হোক সেটা বেরিয়ে আসবে, তাহলে সেটাই অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে cos থিটা ইকুয়াল টু উপরে ডিআরএস গুলোর গুণফল ডিভাইডেড বাই তাদের রুট ওভার করে বর্গের সমষ্টি, ঠিক আছে। তাহলে সেটা যখন করছি, দেখো উপরটাই আমাদের +24 -24 কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাই নিচে কি আসছে সেটার কোনো এফেক্ট করবে না। এবার আমরা কি জানি না, cos কতর ভ্যালু 0 হয়, 90 ভ্যালু। তার মানে আমরা বলতে পারি এই যে আলফা বা থিটা যেটাই ধরো না কেন তার ভ্যালু কত হবে, 90 ডিগ্রি, অর্থাৎ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে এ ও বি দুটি ঘটনা বলা আছে, পি এ দেওয়া রয়েছে, পি অফ এ স্ল্যাশ বি দেওয়া, পি অফ বি স্ল্যাশ এ দেওয়া। আমাদের বের করতে হবে এই ঘটনা দুটির স্বাধীনতা সম্পর্কে আমরা কি বলতে পারবো, যে তারা আদৌ স্বাধীন না নাকি বিচ্ছেদ নাকি কোনোটিই না, এইগুলো আমাদের বলতে হবে। তাহলে তার জন্য পি এ দেওয়া আছে, আমাদের পিবিটা বের করতে হবে আর ইন্টারসেকশনটা দরকার, তাহলে আমরা কিন্তু কোনো কিছু কনক্লুশন করতে পারবো না। তাহলে পিবির ফর্মুলা কি, না পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ স্ল্যাশ বি। কেউ যদি এটা না মনে রাখতে পারো, তোমরা ডাইরেক্ট পি অফ এ স্ল্যাশ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। এটাই দেখো কোনাকুনি গুণ করলে যা আসে সেটাই কিন্তু আমাদের ফর্মুলা হিসেবে ইউজ করা হয়েছে, আর কিছু না। হলে তোমাদের বেসিক ফর্মুলাটাই অ্যাপ্লাই করবে, তাতেও অ্যান্সার আসবে। এর আগে যতগুলো পেজ আমি করেছি তাতে কিন্তু এই বেসিক ফর্মুলাটাই করেছি, এখানে একটু স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এরপর এই ইন্টারসেকশনের ভ্যালুটা আমাদের জানা নেই, তাহলে ইন্টারসেকশনের পরিবর্তে আমি যে ভ্যালুটা জানা আছে পি অফ এ ইন্টু পি অফ বি বাই, এটা আমরা লিখতে পারি। আবারও সে একই জায়গা থেকে এসছে, যে পি অফ বি বাই এ ইকুয়াল টু আমরা জানি কি, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। এখানে দেখো কোনাকুনি গুণ করলে পি অফ এ ইন্টারসেকশন বি কত আসবে, পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এ, সেটাই লেখা হয়েছে ডিভাইডেড বাই পি অফ এ স্ল্যাশ বি। কি সুবিধা এতে, না দেখো এইবার ডান দিকে যেগুলো রয়েছে সেটার প্রত্যেকটার ভ্যালু আমাদের কিন্তু প্রদত্ত রয়েছে, তাহলে সেই ভ্যালুগুলো বসানো হলো। সেক্ষেত্রে পিবি কত পাচ্ছি, না হাফ। দেখো আমাদের এখানে পিএ পেয়ে গেছি, পিবি পেয়ে গেছি। এবার যদি ইন্টারসেকশনটা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে ইন্টারসেকশন প্রবাবিলিটি যদি গুণফলের সাথে সমান হয় তাহলে বলবো স্বাধীন, আর যদি না হয় স্বাধীন নয়, আবার ইন্টারসেকশনটা যদি 0 আসে তাহলে সেখানে আমরা বলে দেবো যে দুটো ঘটনা পরস্পর বিচ্ছেদ, বা অপশন সি আমাদের তখন সঠিক হয়ে যাবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি পাবো কি করে, না এই দুটো যে কোনো একটা ফর্মুলা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বিটা চলে আসবে। আমি এখানে পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এইটা অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে সেখান থেকে পি আসছে কত, না 1/4 ইন্টু 1/2, আবার 1/4 মানে কত, না পি এ, আর 1/2 মানে পিবি। তার মানে তাকে লিখতে পারি পি এ ইন্টু পিবি, অর্থাৎ এবি যে স্বাধীন সেই কন্ডিশনটা কিন্তু এখানে হোল্ড করে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারবো তারা পরস্পর স্বাধীন। তাহলে স্বাধীন যদি পরস্পর হয়ে তাহলে তো ইন্টারসেকশন পার্ট 0 হওয়ার কোনো প্রশ্নই আসে না, আর অপশন বি তো স্বাধীন নয়, এটা তো হবেই না, ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তির টার্গেটে আঘাত করার সম্ভাবনা আমাদের দেওয়া রয়েছে 1/5, অর্থাৎ তার সাফল্য হওয়ার সম্ভাবনা দেওয়া আছে 1/5, তাহলে পি ইকুয়াল টু 1/5 বলতে পারি। কেউ কি তার অসাফল্য হয়, অর্থাৎ টার্গেটে আঘাত যখন করতে পারবে না, সেটা কত, 1 মাইনাস পি, অর্থাৎ 4/5। এবার সে বলছে 10টি শটের অন্তত পক্ষে একটি আঘাত করবো। 10টি শট বলতে এখানে এই এন এর ভ্যালু, আমাদের বার্নৌলিস ট্রায়ালসের ক্ষেত্রে এন এর ভ্যালু দরকার পড়ে, এন এর ভ্যালু কত, না এখানে 10 বলা আছে, ঠিক আছে। তাহলে এই 10টার মধ্যে অন্তত পক্ষে একটি আঘাত করা আমাদের কি, তার বার্নৌলি ট্রায়ালসের জন্য আগে দ্বিপদ বিভাজনটা বের করতে হচ্ছে, অ্যাকচুয়ালি কোন বিভাজনটা হচ্ছে। তাহলে এক্সটি সফলতা পাওয়ার বা এক্সটি টার্গেটে আঘাত করার সম্ভাবনা কত, না 10cx ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার 10 মাইনাস এক্স, ঠিক আছে। আমাদের এটা এন দিয়েছিল, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবার আমার এন এর ভ্যালু যেহেতু 10 বলা রয়েছে, তাই এনের জায়গায় 10 বসাতে পারো। এবার কি না, তারপর পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু বসিয়ে দেওয়া হলো। এবার অন্তত পক্ষে একটি আঘাত করা মানে কি, না একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, এইভাবে 10টা পর্যন্ত হতে পারে। তাহলে এরই কমপ্লিমেন্টারি ইভেন্ট কি, না একটাও সে আঘাত করতে পারেনি, সেইটা যদি আমরা বাদ দিই তাহলে কি পাবো, না অন্তত পক্ষে একটা আঘাত করা পাবো। এই জন্য 1 থেকে একটাও আঘাত করতে পারেনি। পি অফ 0 মানে কি, না এক্সটা আঘাত করার ঘটনা যদি পি অফ এক্স হয় তাহলে একটাও পারেনি কি, পি অফ 0 হবে। তাহলে সেটাই পি অফ 0টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অন্তত পক্ষে একটি আঘাত করার সম্ভাবনাটা আমরা বেরিয়ে যাবে।
তাহলে পি অফ জিরোটা এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পি অফ জিরো কীভাবে পাবো, না এক্সের জায়গায় জিরো এই ফর্মুলাতে বসালে পি অফ জিরো বেরিয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1 - 4/5 হোল টু দি পাওয়ার 10। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্নগুলো বলা রয়েছে এ একটি অশূন্য সেট, অর্থাৎ এ সেটের মধ্যে কিছু না কিছু এলিমেন্ট রয়েছে। এফ একটি অপেক্ষক যার সংজ্ঞার অঞ্চল এ, অর্থাৎ এফ অপেক্ষকটা আমাদের ডিফাইন আছে এ থেকে। এবার কোথায় ডিফাইন আছে সেটা আর বলা নেই, আমরা ধরে নিতে পারি যে রিয়েল ভ্যালুর ফাংশন ছাড়া কিন্তু আমাদের কোনো রিলেশনের আলোচনা করা সম্ভব নয়। সেই জন্য আমরা এটা যে কোডোমেনটা সেটা আমরা রিয়েল নাম্বার ধরে নিচ্ছি। তাহলে এফ একটা রিলেশন আমরা বলতে পারি বা অপেক্ষক বলতে পারি যেটা এ থেকে আরে ডিফাইন করা হয়েছে। এবার বলেছে যে রো একটা রিলেশন, সেখানে সেই সমস্ত অর্ডার পেয়ার এক্স ওয়াই থাকবে যদি ওই এফ ফাংশনটা এক্সকে নিলে যা ভ্যালু দেয় আর ওয়াইকে নিলে যা ভ্যালু দেয় সেই দুটো পরস্পর যদি সমান হয়, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই যদি হয় তবেই আমাদের এক্স ওয়াইটা রিলেশনে থাকবে, এটা আমাদের বলা আছে। তাহলে সেই যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে এটা একটা সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা মানে কি, সসম, প্রতিসম এবং সংক্রমণ, এই তিনটে জিনিসই হোল্ড করবে। এবার সসম হতে গেলে কি, না এক্সকে এক্স এর সাথে রিলেশনে থাকতে হবে সমস্ত এক্স বিলংস টু ডোমেনের উপর। ডোমেন বলতে এখানে আমাদের এ রয়েছে। এবার দেখো আমরা জানি কি এফ এক্স এর ভ্যালু এফ এক্স এর সাথে সমান হবে, এটা নতুন কিছু কথা নয়। এফ টু এর সাথে সমান হবে, এফ ফাইভ এর সাথে সমান হবে, তাহলে এটা নতুন কিছু জিনিস নয়। তার মানে এটা সর্বদাই হোল্ড করবে। তাহলে সেটা যদি হোল্ড করে তাহলে এক্স বিলংস টু এক্স কমা এক্স বিলংস টু যে রো অর্থাৎ রিলেশনের মধ্যে থাকবে সেটা আমরা সমস্ত এক্সের জন্য বলতে পারি, অর্থাৎ সসম হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এবার আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই রিলেশনে রয়েছে, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হয়। আবার এফ এক্স যদি এফ ওয়াইয়ের সাথে ইকুয়াল হয়, ঘুরিয়ে আমরা বলতেই পারি এফ ওয়াইটা এফ এক্সের সাথে ইকুয়াল, তার মানে আবার বলতে পারি ওয়াই এক্সটাও রিলেশনে রয়েছে, তার মানে এটা একটা প্রতিসম রিলেশন, সেটাও আমাদের বলতে পারবো। আবার সংক্রমণের ক্ষেত্রে কি, ধরে নিলাম এক্স ওয়াই আর ওয়াই জেড রিলেশনে আছে। এক্স ওয়াই রিলেশনে থাকা মানে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই জেড রিলেশনে থাকা মানে এফ ওয়াই ইকুয়াল টু এফ জেড। এবার এখান থেকে এই দুটো থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, এফ এক্স এর সাথে এফ ওয়াই ইকুয়াল, আবার এফ ওয়াই এর সাথে এফ জেড ইকুয়াল, তার মানে আমরা আলটিমেট বলতে পারি এফ এক্স ইকুয়াল টু এফ জেড। তাহলে সেখান থেকে আবার বলতে পারবো এক্স জেড রিলেশনে আছে। তার মানে দেখো খুব সহজেই এটা দেখানো গেল সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটাই হোল্ড করছে, তাই এটা সমতুল্যতা সম্বন্ধ। দেখো 2 নম্বরের জন্য যেটুকু দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট, মোর দেন এনাফ। এটাই যখন আমাদের একটু কঠিনভাবে সসম, সংক্রমণ, প্রতিসম প্রমাণ করতে হবে তখন কিন্তু এটাই আমাদের 4 নম্বরের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু যেটুকু নাম্বার অ্যালট করা আছে সেটা দেখতে বড় হলেও কিন্তু ব্যাপারটা একদম সহজভাবে করা আছে। ঠিক আছে, নেক্সট আমাদের tan ইনভার্স y সমান 4 tan ইনভার্স x হলে y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ দুদিক থেকে ত্রিকোণমিতিক অপেক্ষক আমাদের তুলে দিয়ে y আর x এর মধ্যে যে নর্মাল রিলেশন আছে সেই নর্মাল রিলেশনটা বের করতে হবে। তার জন্য কি, না 4 কে 2 ইন্টু 2 লিখতে হবে, তার 2 tan ইনভার্স x কে tan ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। তার 2 tan ইনভার্স x কি ইকুয়াল টু কত, না tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। নেক্সট টাইম আবার 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এইবার x বলতে কি কাজ করবে, না 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, এটা অ্যাপ্লাই করে দিয়ে দুদিক থেকে tan ইনভার্স আউট করে দেওয়া আছে, তাহলে বাঁ দিকে পড়ে থাকছে y আর ডান দিকে এটা তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। বেসিক ক্যালকুলেশন, কোনো সমস্যা কিছু নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ক্যালকুলেশনটা কী করা আছে, এটা আর এক্সপ্লেন করার প্রয়োজন পড়বে না। নেক্সট বলা রয়েছে দুটো ম্যাট্রিক্স, দুটো ডিটারমিনেট পরস্পর ইকুয়াল বলা আছে এবং সাথে একটা কে কনস্ট্যান্ট গুণ আছে। তাহলে এমন শর্ত যদি সিদ্ধ হয়, কে এর মান কত, কিচ্ছু কাজ নেই, তোমরা বাঁ দিকে ডিটারমিনেট ভেঙে দেবে। দেখো এক্ষেত্রে তোমরা কেউ অনেকেই রো কলাম অপারেশন অ্যাপ্লাই করে তারপর ডিটারমিনেট ভাঙতে পারো। যেহেতু এটা 2 নম্বরের রয়েছে, এত খাটাখাটির প্রয়োজন নেই, আমাদের যা ডিটারমিনেট ভাঙার বেসিক রুল আছে, যে কোনো একটা রো বা কলামের রেসপেক্টে ডিটারমিনেটকে বিস্তৃত করলেই ভাঙা যায়। তা সেই কাজটাই আমরা দুদিকে অ্যাপ্লাই করে দিয়েছি, সহজেই দেখো আমাদের কে এর মান 32 বেরিয়ে চলে আসবে। এবার কেউ যদি মনে করো আমি 2 নম্বরের জন্য রো কলাম অপারেশন ইউজ করে ডিটারমিনেন্ট ভাঙবো, অবশ্যই ভাঙতে পারো, কোনো সমস্যা কিছু নেই, এবং সেক্ষেত্রে মানেরও কোনো পরিবর্তন হবে না, তোমরা চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, নেক্সট এম থিটা একটা ম্যাট্রিক্স বলে দেওয়া রয়েছে কীভাবে, না কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এমন একটা এম থিটা বলে একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করা রয়েছে 2x2 অর্ডারে। এবার আমাদের প্রমাণ করতে হবে এম অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এম আলফা এম বিটা। এবার দেখো বাঁ দিক থেকে ডান দিক প্রমাণ করার থেকে এখানে ডান দিক থেকে বাঁ দিক প্রমাণ করা রিলেটিভলি ইজি, তোমরা যদি খেয়াল করে দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজ। দেখো প্রথম এম আলফা মানে কি, থিটার জায়গায় আলফা বসালে যা পাবো, আর এম বিটা মানে থিটার জায়গায় বিটা। এবার কাজ কি, দুটো ম্যাট্রিক্সের গুণ, যখনই দুটো ম্যাট্রিক্সের গুণ করছি এই যে ভেতরে যে টার্মগুলো আসছে প্রত্যেকটা এক একটা করে আমাদের ত্রিকোণমিতিক যে অপেক্ষক ছিল তার সূত্র, cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b, sin a cos b মাইনাস cos a sin b মানে হচ্ছে sin of a প্লাস b। আর এখান থেকে একটা মাইনাস যদি আমরা কমন নিই তাহলে যেটা আসবে সেটা একটা ফর্মুলা, তাহলে মাইনাস অফ sin a প্লাস b এই ফর্মুলা, আর পরেরটা আবার cos a cos b মাইনাস sin a sin b মানে cos of a প্লাস b ফর্মুলা। তাহলে এইবার যদি একটু ম্যাট্রিক্সটা ভালো করে তোমরা খেয়াল করে দেখো,
থিটা বলতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলফা প্লাস বিটা রয়েছে এবং প্রত্যেকটা টার্ম সেটা এম থিটাতে যে দেওয়া রয়েছে তার সাথে ম্যাচ করছে। অর্থাৎ আমরা বলতে পারি এম অফ আলফা প্লাস বিটা, কারণ থিটার জায়গায় আলফা প্লাস বিটা কাজ করছে এখন। অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়ে গেল। এবার যদি কেউ মনে করে লেফট থেকে রাইটে প্রমাণ করবে, যেটা আমাদের নর্মালি করে থাকি, তাহলে এখান থেকে তাকে এই লাইনে যেতে হবে। এই লাইন থেকে যখনই এই লাইনে যাবে তখন কিন্তু এই লাইন থেকে আর পরের লাইনে কীভাবে আসবে সেই কনক্লুশন কিন্তু কেউ করতে পারবে না বা ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আবার কি করতে হবে, আবার রাইট হ্যান্ড সাইডটাকে একটু ক্যালকুলেট করে দুটোর সাথে ম্যাচ করে দিতে হবে। তার থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করি ডাইরেক্ট এটা কিন্তু প্রুভ করতে পারবো। এবার তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট বলা আছে কে এর কোন মানের জন্য এফএক্স একটা ফাংশন বলে দেওয়া রয়েছে, এটা নট ইকুয়াল টু 2 এর জন্য একটা ডিফাইন আছে, 2 এর জন্য ডিফাইন আছে। দুই বিন্দুতে সন্তত হবে তা নির্ণয় করো। অর্থাৎ সন্তত হবে এটা বলা আছে দুই বিন্দুতে, তাহলে সেই সন্তত হতে গেলে কে এর মান কত হবে আমরা কি জানি না, কোনো বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালুকে ইকুয়াল হতে হয়। এবার লিমিটিং ভ্যালু কত হবে, যখনই এক্সটেন্ডিং টু 2 হচ্ছে ফাংশন তখন কি ভ্যালু নেবে, এক্সটেন্ডিং টু 2 মানে কিন্তু ইকুয়াল টু 2 মোটেই নয়, এক্সটেন্ডিং টু 2 মানে 2 এর খুব কাছাকাছি। আর যখন এই 2 এর খুব কাছাকাছি ভ্যালু অর্থাৎ এক্সটা নট ইকুয়াল টু 2, তখন আমাদের উপরে ভ্যালু নেবে 2x স্কোয়ার মাইনাস 8 বাই এক্স মাইনাস 2। এই 2x স্কোয়ার মাইনাস 8 থেকে 2 কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4, তারপর a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা টার্ম উপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তারপর ডাইরেক্ট আমরা লিমিটিং ভ্যালু বসাতে পারবো। এখান থেকে আমরা কত পাচ্ছি 8। আবার f2 মানে কি, f2 মানে কি আমরা দুই বিন্দুতে মান বলাই আছে কে, তার মানে কে ইকুয়াল টু আমাদের 8 হয়ে যাবে সন্ততার সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে। নেক্সট রোলের উপপাদ্য 0 টু পাই অন্তরালে ফাই এক্স ফাংশন মডিউলাস অফ সাইন এক্স মাইনাস কস এক্স এর জন্য প্রযোজ্য কি, সেটা আমাদের যুক্তিতে বোঝাতে হবে যে আদৌ প্রযোজ্য হবে কিনা। দেখো আমাদের ফাই এক্স যে ফাংশনটা আছে সেটাকে আগে একটা সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে মডিউলাস ফাংশন ব্রেক করেছে কোথায় না, মডের ভেতর যে টার্মটা আছে সেটা যেখানে 0 হয় মডিউলাস ফাংশন সেখানে ব্রেক করে, একদম সহজ জিনিস। তাহলে কোথায় না এক্স যদি আমরা π/4 বা 45 ডিগ্রি বসাই, সাইন 45 মাইনাস কস 45 কেটে গিয়ে 0 হয়ে যাবে। অর্থাৎ মড ফাংশন আমাদের π/4 কিন্তু ব্রেক করবে। এই জন্য দেখো π/4 এর থেকে যখন বড় ভ্যালু নেব তখন পজিটিভ দেবে এবং π/4 এর থেকে যখন এক্সকে নেগেটিভ দেবো তখন নেগেটিভ ভ্যালু দেবে। ঠিক আছে, এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে ফাই ফাংশন সম্পর্কে। এবার আমাদের কি না, রোলের উপপাদ্য প্রযোজ্য হতে গেলে ওপেন ইন্টারভ্যালে সন্তত হতে হবে। সন্ততানে কিন্তু কোনো সমস্যা নেই, 0 টু পাই অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে ফাংশনটা দেওয়া রয়েছে সেখানে কোথাও সন্ততানে কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু রয়েছে এবং সেটা লিমিটিং ভ্যালুর সাথে ইকুয়ালও হবে, কোনো সমস্যা নেই। প্রবলেম হচ্ছে আমরা কি জানি না, মডিউলাস ফাংশন যেখানে ব্রেক করে সেই বিন্দুতে ডেরিভেটিভের অস্তিত্ব থাকে না। তাহলে এখানে আমরা বুঝে গেছি যে ব্রেক করছে কোথায় না π/4 এবং সেটা ওপেন ইন্টারভেল 0 টু পাই, আমাদের যেখানে দেখাতে হয় সন্ততার অবকলনযোগ্যতাটা যে ওপেন ইন্টারভেল এ টু বি এর মধ্যে অবকলনযোগ্য হতে হয়। কিন্তু এখানে ওপেন ইন্টারভেল এ টু বি এর মধ্যেই এমন একটা পয়েন্ট π/4 পাচ্ছি যেখানে এটা অবকলনযোগ্য নয়, সেটা আমরা কিন্তু বুঝে যাচ্ছি। তার মানে কি না, অবকলনযোগ্যতা যে হবে না, যেহেতু 2 নম্বর আছে আমাকে কিন্তু এটা করে দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করা আছে এ লেফট ড্যাশ π/4, ফর্মুলা কি না লিমিট এইচ টেন্ডিং টু 0 মাইনাস, কারণ লেফট হ্যান্ডের ক্ষেত্রে 0 মাইনাস হয় আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে 0 প্লাস হয়, ফাই অফ এ প্লাস এইচ, এ বলতে এখন π/4 প্লাস এইচ মাইনাস ফাই এ ডিভাইডেড বাই এইচ অ্যাপ্লাই করা হলো। এবার সেই অনুযায়ী ফাংশনাল ভ্যালু বসানো হলো, ক্যালকুলেট করলে আসছে -√2। আবার যখন এইচ প্লাস করা হচ্ছে সেই যে অনুযায়ী ফাংশনাল ভ্যালু বসানো হয়েছে সেক্ষেত্রে করলে আসছে +√2। তার মানে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল পাচ্ছি না, কিন্তু আমাদের ডিফারেন্সিবিলিটির জন্য দুটোকে ইকুয়াল হতে হতো। এই জন্য আমরা বলতে পারবো যে এর কোনো 0 টু পাই বিস্তারের মধ্যে অবকলনযোগ্য নয়, কারণ আমরা কি জানি কোনো একটা বিস্তারে অবকলনযোগ্য হতে গেলে ওই বিস্তারের প্রত্যেকটা পয়েন্টে অবকলনযোগ্য হতে হয়। এখানে কি হচ্ছে না, ওই বিস্তারের মধ্যে এমন একটা পয়েন্ট π/4 আমরা পাচ্ছি যেখানে ওটা অবকলনযোগ্য নয়, তার মানে আমরা বলতে পারবো যে পুরো ওই বিস্তারে কিন্তু অবকলনযোগ্য নয়, অর্থাৎ রোলের উপপাদ্য কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে না। ঠিক আছে। নেক্সট আমাদের ইন্টিগ্রেশনের মান নির্ণয় করতে হবে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x ইন্টু ডিএক্স, আমাদের এটার মান বের করতে হবে। দেখো প্রথম আমি ইন্টিগ্রেন্ড বা সমাকলন যেটা দেওয়া রয়েছে তাকে আলাদা করে ক্যালকুলেট করেছি। cos 2x এর cos দিয়ে যে ফর্মুলাটা রয়েছে 2 cos স্কোয়ার x মাইনাস 1, এই দুটো ফর্মুলা হয় 2 cos স্কোয়ার x মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কোয়ার x। যেহেতু আমাদের নিচে cos ফাংশন রয়েছে এবং ওর সাথে যে ফাংশনটা রয়েছে সেটাও cos ফাংশন, সেই জন্য কি করা হলো এখানে cos এরই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এরপর যে টার্মটা আসছে সেটাকে আমাদের মিডিল টার্ম দেখো করা সম্ভব হচ্ছে, এখানে 2 আর এখানে 1, 2 ইন্টু 1 করলে 2 আর এখানে 2 মাইনাস 1 করলে 1, অর্থাৎ মিডিল টার্ম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মিডিল টার্ম করার পর উপর নিচে একটা টার্ম কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1 প্লাস 2 cos x।
এবার তাহলে আমাদের পুরো ইন্টিগ্রেশনটা কনভার্ট হয়ে গেল কিসে, না 1 + 2 cos x। তাদের ইন্টিগ্রেশন করা দেখো সবাই, 1 এর ইন্টিগ্রেশন x আর 2 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিলেই আমাদের ইন্টিগ্রেশনটা সমাপ্ত হবে, ঠিক আছে। নেক্সট সমাধান করো, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে dy dx প্লাস y/x = x স্কোয়ার। দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্ম আমাদের দেওয়াই রয়েছে, কোন ফর্ম, না dy dx প্লাস py = q, যেখানে pq কার ফাংশন, না x এর ফাংশন। এটা আমাদের দেখো সেই ফর্মে রয়েছে, যেখানে আমাদের এখানে p বলতে কাজ করছে কত, 1/x। তাহলে সেই যদি থাকে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়, না e⁻p dx, এটাই আমাদের if হিসেবে কাজ করে। তাহলে এখানে if কত হবে, e⁻p বলতে 1/x dx, 1/x হচ্ছে log x। সেক্ষেত্রে log এর আমাদের যে প্রপার্টি ছিল, log এর বেস আর log যার পাওয়ারে থাকবে সেটা যদি ইকুয়াল হয়, log এর ভেতরে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে x চলে আসবে। নেক্সট কাজ কি ছিল আমাদের, অরিজিনাল যে সমীকরণ তাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে বাঁ দিকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু চলে আসে ডি এর মধ্যে, আর ডান দিকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে যা হয়, যেহেতু x স্কোয়ার ছিল আরও একটা x দিয়ে গুণ করলে এটা x³ চলে আসবে, ঠিক আছে। নেক্সট কাজ কি, না উভয় পক্ষে আমরা যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে d of xy এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে xy, আর x³ এর ইন্টিগ্রেশন x⁴/4 বেসিক ইন্টিগ্রেশন সহজেই কিন্তু চলে আসবে। যদিও এটা একটা আমাদের রৈখিক অবকল সমীকরণের স্ট্যান্ডার্ড অঙ্ক, কিন্তু যেহেতু একদম ছোট, মানে কোনো ইন্টিগ্রেশনের মধ্যে তেমন জটিলতা কিছু নেই, তাই এটা 2 নম্বর দেওয়া হয়েছে, আদারওয়াইজ কিন্তু এটা 4 নম্বরেরই অঙ্ক, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে যে fx x² প্লাস 16, এই যে অপেক্ষকটা দেওয়া রয়েছে x = -2 বিন্দুতে হ্রাসমান অপেক্ষক। হ্রাসমান অপেক্ষক মানে কি, ওই বিন্দুতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান <0 এটা যদি বর্ধিত অপেক্ষক হতো তাহলে > 0 হতো। তাহলে এর জন্য কি করা হলো, না প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান বের করা হয়েছে, v ফর্মুলা, না u/v ফর্মুলা অ্যাপ্লাই করে। সেই মানটা কত আসছে, 32x ডিভাইডেড বাই x² প্লাস 16 এর হোল স্কোয়ার। এবার আমাদের কোন বিন্দুতে চেক করতে বলেছে, x = -2, তাহলে f' - 2 বের করা হলো। সেক্ষেত্রে ভ্যালুটা দেখো, নিচেরটা যেহেতু স্কোয়ার রয়েছে পজিটিভ ভ্যালু, আর 64 এর আগে নেগেটিভ থাকা মানে এটা আলটিমেট নেগেটিভ ভ্যালুই বেরোবে, তার মানে সেটা <0, এটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো। তার মানে x = যে -2 বিন্দুতে fx হ্রাসমান অপেক্ষক, এটা কিন্তু প্রুভ করা গেল, ঠিক আছে। নেক্সট fx বলা আছে a log mod x প্লাস bx² প্লাস x, অপেক্ষকের x = 1 এবং x = 2 তে প্রান্তিক মান থাকলে। প্রান্তিক মান থাকলে মানে কি, না যে বিন্দুতে প্রান্তিক মান থাকবে সেই বিন্দুতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান 0 হবে, তবেই সেই বিন্দুগুলোকে আমরা প্রান্তিক বিন্দু বলবো। এবং যেহেতু বলা আছে প্রান্তিক মান আছে, তার মানে ওখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ fx এর বের করা হলো, log mod x এর ডেরিভেটিভ কত হয়, না 1/x প্লাস bx² এর ডেরিভেটিভ 2bx আর x এর ডেরিভেটিভ 1। এবার এখানে যার মনে হচ্ছে log mod x এর ডেরিভেটিভ 1/mod x হয়, শুধু x হয় না, তোমরা যদি একটু ইন্টিগ্রেশনটা খেয়াল করে দেখো, x এর 1/x এর ইন্টিগ্রেশন যদি log mod x হতে পারে, তাহলে log mod x এর ডেরিভেটিভ কেন 1/x হবে না, কারণ ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পরস্পর উল্টো পদ্ধতি। তা সেক্ষেত্রে এর ডেরিভেটিভটা 1/x হবে। আচ্ছা, এবার x = 1 আর -1 আর 2 বিন্দুতে যেহেতু প্রান্তিক মান আছে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওই বিন্দুতে 0, তাহলে সেখান থেকে আমরা a আর b দিয়ে দুটো সমীকরণ পাচ্ছি। এবার এই দুটোকে সমাধান করলে তোমরা অপনয়ন বজ্রঘূর্ণন যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, যেখান থেকে আমাদের a আর b এর মান পেয়ে যাবো। b এর মান কত আসছে, -1, আর এর মান আসছে 2, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে একটি সরলরেখা x অক্ষ y অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে নত আছে, এবং z অক্ষের সাথে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ দুটো অক্ষের সাথে সরলরেখাটার কোণ বলে দেওয়া রয়েছে, আর একটা অক্ষের সাথে কোণ বের করতে হবে। ধরে নিলাম অপর যে অক্ষ অর্থাৎ z অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করেছে। এবার তাহলে সরলরেখার দিক কোসাইন কত হবে, না আমরা জানি কোনো সরলরেখা যদি 3টি অক্ষের সাথে আলফা বিটা গামা উৎপন্ন করে, তাহলে তার দিক কোসাইন হয় cos আলফা cos বিটা cos গামা। এখানে দুটো কোণ তো বলেই দেওয়া রয়েছে 60 ডিগ্রি 45 ডিগ্রি, অপরটা গামা যেহেতু ছিল, তাহলে cos 60 cos 45 cos গামা। এবার cos 60 cos 45 এর ভ্যালু কত, না 1/2 1/√2, আর cos গামা তো cos গামা, কারণ গামাটা আমাদের বের করতে হবে। এবার আমরা কি জানি, না যদি এরা দিক কোসাইনকে রিপ্রেজেন্ট করে, তাহলে দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি কি হয়, অলওয়েজ 1 হয়। এই পদ্ধতিটা এখানে এখন অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে cos গামা দুটো ভ্যালু পাচ্ছি, +-1/2। এবার আমরা জানি কি 1/2 কার ভ্যালু, cos 60 এর ভ্যালু, তাহলে যখন পজিটিভ হবে শুধু 60 ডিগ্রি হবে, আর যখন -1/2 হবে ওটা আমরা জানি cos 120 ডিগ্রি ভ্যালু, 120 ডিগ্রি ভ্যালু। কীভাবে বের হয়, না -cos 60 ডিগ্রি হাফের ভ্যালু, তাই মাইনাসটাকে অ্যাবজর্ব করার জন্য cos 180 - 60 করা হয়, তখন চলে আসে cos 120 ডিগ্রি এভাবে আসে। তার মানে গামার আরেকটা ভ্যালু কত পাচ্ছি, 120। অর্থাৎ এই যে সরলরেখাটা জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণে নত হয়, 60 ডিগ্রি কোণে নত বা 120 ডিগ্রি কোণে নত, এই দুটো ভাবে কোণে নত হতে পারে, ঠিক আছে। নেক্সট বলা আছে 3, 4, 5 বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে, যা অক্ষত্রয়ের সাথে একই কোণে নত।
দেখো একটু আগেই আমি মেনশন করলাম যে কোনো সরলরেখা অক্ষরের সাথে যদি একই আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে তার দিক অনুপাত বা দিক কোসাইন কত হয়? কস আলফা কস বিটা গামা কস গামা। এবার যেহেতু তিনটা কোণে একই কোণে নত, তাই আমরা প্রত্যেকটাকে আলফা ভাবতে পারি, তাহলে আমাদের দিক অনুপাত হয়ে যাবে কস আলফা আরেকটাও কস আলফা, বা তোমরা এটাকে অন্য ভাষায় বলতে পারো 1:1:1, কারণ আমরা জানি কোনো দিক অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে দিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, দিক কোসাইনের পরিবর্তন হয়, দিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে সমীকরণটি আমাদের কি হয়ে যাবে না, আমরা জানি কোনো সমীকরণের স্ট্যান্ডার্ড আকার বিন্দু যদি জানা থাকে তাহলে x - x1/a, y - y1/b আর z - z1/c, যেখানে এই এবিসিটা কি না, এবিসিটা হচ্ছে তাদের দিক অনুপাত, আর এই যে x1 y1 আর z1 সেটা হচ্ছে যে বিন্দুগামী সেটা। তাহলে এখানে আমাদের যে বিন্দুটা বলা আছে, আর দিক অনুপাত আমরা কস আলফা কস বিটা কস গামা রেখেছি। কেউ যদি একও রাখো তাতেও কোনো সমস্যা নেই, কারণ নিচ থেকে এই কস আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু উপরটাই আমাদের পড়ে থাকবে, কারণ একই সংখ্যা থাকলে সেটা দিয়ে আমরা ক্যান্সেল আউট করিয়ে দিতে পারি। সেটা তোমরা দিক অনুপাতের ক্ষেত্রেও করতে পারো, দিক কোসাইনের ক্ষেত্রে করতে পারো। তো দিক কোসাইনের ক্ষেত্রে যখন করে দেবে সেটা দিক কোসাইন থাকবে না, দিক অনুপাতে কনভার্ট হয়ে যাবে, আর কিছু না, কোনো সমস্যা নেই অন্য। ঠিক আছে, নেক্সট 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস তোলা হলো বা ড্র করা হলো। একটি টেক্কা ড্র করা এবং একটি হার্ড ড্র করা ঘটনা দুটি কি স্বাধীন, সেটা আমাদের জানতে বলেছে। তাহলে একটা টেক্কা ড্র করার ঘটনাকে মেনশন করলাম এ, আর হার্ড ড্র করার ঘটনাকে আমরা বললাম বি। টেক্কা কি না, যে তাসটাতে এ লেখা থাকে, এরকম একটা দেখবে তোমাদের 52টা তাসের যে প্যাকেট, এরকম চারটা রকমের চারটা এ লেখা রয়েছে। তার একটা হচ্ছে টেক্কা, আমাদের চারটা যেহেতু শ্যুট থাকে, সেই চারটা শ্যুটের প্রত্যেকটা একটা করে এ থাকে বা এস থাকে বা টেক্কা থাকে, যেটা যে নামে চেনো সমস্যা নেই, ব্যাপারটা একই। এবং হার্ট বলতে কি না, লাল কালারের যেটা আমাদের হার্ট শেপের যে থাকে সেটা হচ্ছে আমাদের হার্ট, সেই তাসটাকে আমাদের হার্ট বলা হয়, বা বাংলায় বললে রুইতন বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই তাস যেগুলো রয়েছে সেইটা হচ্ছে দুটো ঘটনাকে দুটো দ্বারা আমরা চিহ্নিত করলাম। এবার আমাদের কি না, দুটো স্বাধীন যদি বের করতে হয়, আমরা কি না আলাদা আলাদা প্রবাবিলিটি বের করতে হয়, আর তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি। যদি ইন্টারসেকশন প্রবাবিলিটিটা আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফল হয়, তাহলে আমরা বলতে পারি তারা পরস্পর স্বাধীন। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে কি না, টেক্কা ড্র করার ঘটনা, যেহেতু চারটা শুটের প্রত্যেকটাতে একটা করে টেক্কা রয়েছে, তাহলে ফেভারেবল কেসে কটা থাকবে না, চারটা টেক্কা ডিভাইডেড বাই 52টা তাস টোটাল, তার মানে 1/13। আবার প্রবাবিলিটি অফ বি মানে কি, হার্ড ড্র করা, যেহেতু কি বললাম একটা শুট পুরোই হার্ড থাকে, তার মানে 13টা হার্ড থাকে, সেখান থেকে একটা ড্র করবো, আর টোটাল হচ্ছে 52টা, তাহলে 13/52, এটা 1/4। এবার যখন ইন্টারসেকশন করছি, ইন্টারসেকশন মানে কি না, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে এও ঘটবে বিও ঘটবে, অর্থাৎ টেক্কাও ড্র হবে হার্টও হবে, অর্থাৎ হার্টের টেক্কা ড্র হবে। যেমন সেটা কটা আছে না, একটাই রয়েছে হার্টের টেক্কা, কারণ আমরা কি বললাম যে প্রত্যেকটা শুটে একটা করে টেক্কা থাকে, তার মানে হার্টেরও একটা টেক্কা রয়েছে, একইভাবে স্পেডের একটা টেক্কা রয়েছে, একইভাবে ডায়মন্ডসেরও একটা টেক্কা রয়েছে, ক্লাবসের একটা টেক্কা রয়েছে একইভাবে। তাহলে আমাদের যদি হার্টের টেক্কার প্রবাবিলিটি জানতে হয়, তাহলে কি 1/52। ঠিক আছে, এবার 1/52কে আমরা লিখতে পারি 1/13 × 1/4, কোনো সমস্যা নেই, 13×4=52 হয়ে যাচ্ছে। এবার 1/13 মানেই পিএ, আর 1/4 মানেই পিবি, তার মানে পিএ ইন্টু পিবি কিন্তু আমরা লিখতে পারছি ইন্টারসেকশনটাকে। তার মানে এখান থেকে কি বলতে পারবো, এ আর বি যে ঘটনা দুটি পরস্পর স্বাধীন, অর্থাৎ টেক্কা ড্র করার ঘটনা আর হার্ট ড্র করার ঘটনা পরস্পর স্বাধীন ঘটনা। ঠিক আছে, নেক্সট বলছে এক্স একটা বিচ্ছিন্ন চলক হলে দেখাতে হবে এক্সপেকটেশন অফ x - x বার = 0। এটা তোমাদের বইতে হুবহু করে দেওয়া রয়েছে, এসএন দি পেজ 874, উদাহরণ 1-3। তোমাদের ওইখানে শুধু এই 1-3 দেখবে না, এইখানে এইরকম রিলেটেড আরও উদাহরণ কিন্তু ওই দাগটাতে রয়েছে, তোমরা সব উদাহরণগুলো কিন্তু প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, কারণ অল্টারনেটিভ নিয়ে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটা দেওয়ার চান্স রয়েছে তোমাদের 2 নম্বরের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট 4 নম্বরের প্রশ্ন দেখো, বাস্তব সংখ্যার সেট আর তার উপর একটা রো একটা রিলেশন ডিফাইন করা রয়েছে কিভাবে না, রো রিলেশনটা বলেছে এখানে ক্লিয়ারলি বলা নেই, সেই জন্য আমি এটা মেনশন করেছি যে থিটা ফাই রিলেশনে থাকবে যদি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ফাই = 1 হয়। এখানে কিন্তু তোমরা এটা ভাবতে যেও না যে এখানে তো কোথাও ফর্মুলা হচ্ছে না, এটা ফর্মুলা নয়, এখানে বলাই আছে রিলেশনটা এভাবে ডিফাইন হবে, যদি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ফাই 1 হয়, তবেই আমাদের রিলেশনে থাকবে কারা কারা না, থিটা আর ফাই, অর্থাৎ অ্যাঙ্গেল দুটো রিলেশনে থাকবে। ঠিক আছে, ফর অল থিটা ফাই বিলংস টু আর, সেটা বলা আছে। এবার সসম আমাদের কি চেক করতে হবে, সমতুল্যতা কেন, সমতুল্যতা আমাদের 3 রকম চেক করতে হবে, সসম, প্রতিসম আর সংক্রমণ। সসম চেক করলে কি হবে না, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে তার নিজের সাথে রিলেশনে থাকতে হবে সমস্ত অ্যাঙ্গেলের জন্য। এবার আমরা কি জানি, থিটাকে যদি রিলেশনে থাকতে হয়, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস এই যে কট স্কোয়ার ফাই ছিল, ফাইয়ের বদলেও থিটা হতে হবে, তাহলে কট স্কোয়ার থিটা এটাকে 1 হতে হবে।
এবার কি না, এটা আমরা যেহেতু জানি এটা আমাদের ফর্মুলায় রয়েছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স 1, অর্থাৎ থিটার ভ্যালু যাই হোক না কেন এই জিনিসটা অলওয়েজ হোল্ড করে। তার মানে থিটা থিটা যে রিলেশনে থাকবে সমস্ত থিটার জন্য, সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারি। তার মানে এখানে সসম হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। প্রতিসমর ক্ষেত্রে কি না, ধরে নেওয়া হলো থিটা ফাই রিলেশনে আছে, তার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ফাই এইটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি বা এটা আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের যদি ফাই থিটাকে রিলেশনে থাকতে হয় তাহলে কোসেকের কাছে ফাই থাকতে হবে, আর ফাইয়ের কাছে থিটা থাকতে হবে, বা কটের কাছে থিটা থাকতে হবে। তাহলে সেই জন্য কি করা হলো, কোসেককে কটের ফর্মুলা দেওয়া হলো আর কটকে কোসেকের ফর্মুলা অ্যাপ্লাই করা হলো। সেক্ষেত্রে ক্যালকুলেট করার পর কি এলো না, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার ফাই ইকুয়াল টু 2। এবার এই 2 জায়গায় যখন ডান দিকে পাঠানো হচ্ছে 1 মাইনাস 2 মানে -1 হয়ে যাচ্ছে। সেই -1 যখন বাঁ দিকে দেওয়া হচ্ছে তাহলে দেখো যে কোসেক স্কোয়ারের কাছে যে মাইনাস ছিল সেই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আর কটের প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি কোসেক স্কোয়ার ফাই মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে কে কে রিলেশনে থাকবে না, ফাই কমা থিটা রিলেশনে থাকবে, প্রথমটা কমা দ্বিতীয়টা, তাহলে ফাই কমা থিটা রিলেশনে থাকবে। তাহলে ধরেছিলাম যে থিটা কমা ফাই রিলেশনে আছে, সেখান থেকে দেখাতে পাচ্ছি ফাই কমা থিটা রিলেশনে আছে, তার মানে এটা যে প্রতিসম সেটা আমরা বলতে পারছি। নেক্সট হচ্ছে সংক্রমণ। আমরা ধরে নিলাম থিটা ফাই এবং ফাই সাই, এটা সাই, এই চিহ্নটার নাম সাই, পিএসআই বলা হয়। তাহলে সাই এই দুটো রিলেশনে রয়েছে, তার মানে থিটা ফাই যদি রিলেশনে থাকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ফাই সমান 1, আবার ফাই সাই যদি রিলেশনে থাকে কোসেক স্কোয়ার ফাই মাইনাস কট স্কোয়ার সাই ইকুয়াল টু 1, এটা আমরা বলতে পারবো। এবার কি করা হয়েছে না, দুটোকে যোগ করে দেওয়া হয়েছে, বাঁদিক যোগ ডান দিক যোগ, তাহলে ডান দিকে 1 1 2 হয়ে যাচ্ছে, বাঁ দিকে কি না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ফাই, আর এই যে কট স্কোয়ার ফাই আর ওই যে কোসেক স্কোয়ার ফাই এই দুটোকে আমরা একসাথে নিচ্ছি। একসাথে নিলে কি না কোসেক স্কোয়ার ফাই মাইনাস কট স্কোয়ার ফাই হয়ে যাচ্ছে, যেটা হলো আমরা ডাইরেক্ট ত্রিকোণমিতিক ফর্মুলা অনুযায়ী 1 জানি, তাহলে সেটা আমার বসানো হলো। এইবার এই 1কে যখন ডান দিকে পাঠাবো 2 মাইনাস 1 হয়, এটা 1 হয়ে যাবে, আর রিমেনিং যেটা পড়ে আছে সেটা কি না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ফাই। তার মানে এখান থেকে বলতে পারছি থিটা কমা ফাই, এটা থিটা কমা সাই সেটার আমাদের রিলেশনে আছে। থিটা সাই রিলেশনে থাকা মানে কি আমাদের যে সংক্রমণের যে প্রপার্টি সেটা হোল্ড করে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারবো রো রিলেশনটা সংক্রমণ হবে, অর্থাৎ আমরা দেখাতে পারলাম এটা প্রতিসম, সংক্রমণ, সসম সবগুলোই হোল্ড করছে। তার মানে এটা একটা সমতুল্যতা সম্বন্ধে এটা আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা দেওয়া রয়েছে এটা শুধুই ক্যালকুলেশন, আর কোনো সমস্যা কিন্তু নেই। কি করা হয়েছে, সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। তোমাদের আমি ফর্মুলাগুলো সাইডে এই জন্য মেনশন করে দিয়েছি। সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে কাজ করছে 12 13, আর কস ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা যেটা লাগছে সেটা হচ্ছে এক্স এর বদলে 4 5 বসাতে হবে, তাহলে সেই অনুযায়ী বসানো হয়েছে এবং বসিয়ে ক্যালকুলেট করার পর আসছে ট্যান ইনভার্স 12 প্লাস 12/5 প্লাস ট্যান ইনভার্স 3/4 প্লাস বাকি যেটা ট্যান ইনভার্স 63/16 ছিল। এইবার এই জন্য এর পরের ফর্মুলা প্রথম দুটো থেকে যখন আমরা অ্যাপ্লাই করব তখন ফর্মুলাটা একটু ভালো করে দেখো, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমাদের শুধু এই পার্টটুকু ফর্মুলা হিসাবে জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু এটারও ব্যতিক্রম আছে, কখন না যদি এক্স ওয়াই দুজনেই গ্রেটার দেন 0, কিন্তু এক্স ওয়াই যে গুণফল সেটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে সেক্ষেত্রে কী করা হয় না সামনে একটা পাই যোগ করতে হয়, নাহলে কিন্তু ভ্যালু পরিবর্তিত হয়ে যায়। কিন্তু আমাদের অন্যান্য কেসে কী হয়, আমরা যেখানে অ্যাপ্লাই করি না সেখানে এক্স গ্রেটার দেন 0, ওয়াইও গ্রেটার দেন 0, কিন্তু এই যে এক্স ওয়াই সেটা লেস দেন 1 থাকে, সেই জন্য কিন্তু আমাদের এই বেসিক ফর্মুলাটাই অ্যাপ্লাই হয়। কিন্তু যেখানে ক্ষেত্রে গ্রেটার দেন 1 হয়ে যাবে সেক্ষেত্রে একটা প্লাস পাই করতে হয়। ঠিক আছে, তাহলে সেই জন্য সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হলো। এবার দেখো কী করে গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, আমাদের আছে একটা 12/5 আর একটা রয়েছে 3/4, তাহলে 12 3 কত 36/20, 36/20 মানে লব বড় হর ছোট, তার মানে অবশ্যই এটা গ্রেটার দেন 1। এই জন্য কী করা হয়েছে এখানে একটা পাই প্লাস করে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। আর 5 প্লাস করে ফর্মুলা অ্যাপ্লাই করার পর যে পার্টটা আসছে সেটা কি মাইনাস অফ ট্যান ইনভার্স 63/16 আসছে, যেটা পরের যে ট্যান ইনভার্স 63/16 তার সাথে ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু পাই পড়ে থাকবে, যেটা আমাদের আরএসএইচ প্রমাণ করতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা দেওয়া রয়েছে এ একটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া রয়েছে, অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে, সেটা 3 ইন্টু এ ট্রান্সপোজ অর্থাৎ পরিবর্তন ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করলে তার সাথে ইকুয়াল হবে। দেখো এই টাইপের অঙ্ক একেবারেই সহজ, এক্ষেত্রে মানে বেসিক ম্যাট্রিক্সের কনসেপ্ট শুধু জাস্ট অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, প্রত্যেকটা পদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স নিয়ে তার ট্রান্সপোজ নিলেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চলে আসবে। আর ট্রান্সপোজ মানে কি জাস্ট শুধু রো কলামকে ইন্টারচেঞ্জ করে দিলেই চলে আসবে। এগুলো তোমরা নিজেরাই ম্যাট্রিক্সের যে বেসিক ক্যালকুলেশন জানো সেই বেসিক ক্যালকুলেশন থেকে করতে পারবে, সেই জন্য এটা করে দেখায়নি, তোমরা নিজেরা চেষ্টা করো।
নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে এসএন দিয়ে পেজ 136 উদাহরণ নাম্বার 18 একদম হুবহু তুলে দেওয়া রয়েছে। এটা যদি হুবহু নাও থাকতো তবুও আমি করতাম না, কারণ এগুলো একেবারে বেসিক টাইপ। এই টাইপের আমি আগে একটা পেজে অলরেডি সলভ করে দিয়েছি যে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম আকারে প্রকাশ করব। শুধু পরিবর্তন কি করে দেয় প্রতিবারে, এই যে টার্ম আমাদের পদগুলো রয়েছে সেই পদগুলো পরিবর্তন করা হয়, নাহলে কিন্তু প্রসেসের কোনো পরিবর্তন হয় না। তো অতএব এই টাইপের অঙ্ক এলে কিন্তু এগুলো তোমাদের বাড়িতেই দিয়ে দেবো, এগুলো তোমরা করতে পারবে, কারণ আমি একটা অঙ্ক করে দেখিয়ে দিয়েছি এই টাইপের যে কীভাবে করতে হয়। তাছাড়াও তোমাদের উদাহরণ, যে উদাহরণ 18 এখানে তো সেটা হুবহু ডিটো রয়েছে, তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট গ্রামার রুল রয়েছে। এবারে এই গ্রামার রুল টাইপটি বেশিবার কিন্তু পরীক্ষায় এসছে, কারণ এখানে কি একটা করে টার্ম মিসিং থাকে, হয় এক্স ওয়াই থাকলে জেড নেই, জেড থাকলে জেড এক্স থাকলে ওয়াই নেই, এইভাবে মিসিং থাকে। সেই জন্য এই টাইপের গ্রামার রুলটা কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো খুলে দেখো, এই টাইপের গ্রামার রুল কিন্তু বেশ কয়েকবার রিপিট করেছে। তো দেখো কিভাবে সলভ করা হয়। না আমাদের কি না আমাদের যেহেতু তিনটে টার্ম নিয়ে আমাদের ম্যাট্রিক্সের ক্যামার রুল সলভ করা হয়, তাহলে সেই জন্য কি করা হলো না, যেখানে যেখানে যেটা মিসিং আছে সেখানে জিরো দিয়ে সেটাকে আমরা লিখে ফেলতে পারি। কারণ যেখানে জেড নেই তাকে আমরা জিরো জেড লিখতে পারি, যেখানে এক্স নেই জিরো এক্স, যেখানে ওয়াই নেই জিরো ওয়াই, এটা আমরা লিখে নিয়েছি। কি সুবিধা, আমাদের কি করতে হয় না এক্স ওয়াই জেডের সহগ কালেক্ট করতে হয়। তাহলে যেখানে যেখানে জেড নেই তার সহগ তো প্রয়োজন, কিন্তু সেটা কত নেব, যেহেতু জেড নেই তাই সহগ জিরো হবে, তাই জিরো নিলাম। এবং সহগ ডিটারমিনেন্টটা কত, তাকে ডেল্টা বলে বলছি। 110 011 101 চলে এলো, এবং যাকে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু আসছে 2, অর্থাৎ 2 নট ইকুয়াল টু 0, অর্থাৎ যেহেতু আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু অর্থাৎ সহগ ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 আসছে, তাহলে সেখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি কি না এই যে ডিটারমিনেন্টটা বা এই যে আমাদের সিস্টেম অফ ইকুয়েশন রয়েছে, সমীকরণগুলো রয়েছে, তার ক্রেমার রুলের সাহায্যে আমরা সমাধান করতে পারবো। যদি এইটা ইকুয়াল টু 0 চলে আসতো তখন আমাদের চেক করতে হতো যে বাকি যে ডিটারমিনেন্টগুলো অর্থাৎ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তারাও জিরো কিনা। যদি তারাও জিরো হতো তাহলে অসংখ্য সমাধান থাকতো। আর যদি ডেল্টা জিরো কিন্তু ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 অন্তত একজন নন জিরো আসতো, তাহলে সেখানে কোনো সমাধান থাকতো না। কিন্তু যেহেতু আমাদের ডেল্টাটাই নট ইকুয়াল টু 0, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে ইউনিক সলিউশন বা একটাই সমাধান রয়েছে। এবার নেক্সট কি না নেক্সট ডেল্টা 1 বের করতে হবে। ডেল্টা 1 কীভাবে পাওয়া যায় না, ফার্স্ট কলামের পরিবর্তে আমাদের যা ছিল ডেল্টাতে সেই ফার্স্ট কলাম অর্থাৎ 101 এইটাকে রিপ্লেস করে কাকে দিয়ে রিপ্লেস করতে হবে না ডান দিকে যেই কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেই কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্লেস করতে হবে। নেক্সট ডেল্টা 2 এর ক্ষেত্রে সেকেন্ড কলামকে রিপ্লেস, আর ডেল্টা 3 এর ক্ষেত্রে থার্ড কলামকে রিপ্লেস করা হবে। এইভাবে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর ভ্যালু বের করা হলো। নেক্সট কাজ গ্রামার রুল কি বলছে না এক্স ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াই ডেল্টা 2 বাই ডেল্টা, জেড হচ্ছে ডেল্টা 3 বাই ডেল্টা। ক্যালকুলেট করলে এক্স ওয়াই জেড তিনটার ভ্যালুই 1 আসছে, ঠিক আছে। অর্থাৎ এটাই আমাদের নির্ণয় সমাধান ক্রামার রুলের সাহায্যে। নেক্সট তোমাদের এসএন দিয়ে পেজ 172 উদাহরণ 22 হুবহু অঙ্কটা করে দেওয়া রয়েছে, তোমরা ওখানে গেলে দেখতে পাবে। পরের অঙ্কটাও এসএন দিয়ে 295 পেজে উদাহরণ 16। শুধুমাত্র কি চেঞ্জ আছে, ওখানে আমাদের এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস 2x এইটা রয়েছে। এই জন্যই বলা হয়েছে যদি তোমরা দেখো এই অঙ্কটাতেই বি এর জায়গায় 1 বসিয়ে দাও তাহলে কিন্তু হুবহু অঙ্কটা সেম হয়ে যাবে, এবং সেখানে প্রুফ করো বলে রয়েছে এফ ড্যাশ, সেখানেও এফ ড্যাশ জিরোই বের করা হয়েছে এবং সেটা প্রমাণ করো বলে দেওয়া ছিল। এখানে প্রমাণ না, সেই মানটাই তোমাদের বের করতে হবে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো y ইকুয়াল টু এক্স মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n। এবার আমাদের প্রমাণ করতে হবে ডবল অর্ডার ডেরিভেটিভ দিয়ে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে দেখো যখন আমাদের পাওয়ারে কোনো এন থাকবে তখন আমাদের সহজ করার জন্য কাজ কি না উভয় পক্ষে লগারিদম নিয়ে নেওয়া। যদি না লগ নাও তাহলে কি হবে না, না লগ না নিলেও কোনো সমস্যা নেই, সেখান থেকেও ক্যালকুলেট করা যাবে, কিন্তু ক্যালকুলেশনটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য কী করা হলো না উভয় পক্ষে লগ নিয়ে নেওয়া হলো। যখনই লগ নেওয়া হলো ডান দিকের এই এনটা কি চলে এলো না সামনে চলে এলো, কারণ আমরা জানি লগের ভেতর কিছু পাওয়ারে থাকলে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে। এরপর কী করা হলো উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো। বাঁ দিকে লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই, যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডেরিভেটিভ করা হয়েছে তাই ডিওয়াই ডিএক্স বা ওয়াই ওয়ান নোটেশন এটা, যে ডিওয়াই ডিএক্স বা ওয়াই ওয়ান একটা গুণ করতে হবে। ডান দিকে তেমন ব্যাপার নেই, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, আবার যাকে এক্স বলে ভেবেছিলাম তার ডেরিভেটিভ এখানে ডান দিকে গুণ করা হয়েছে। এক্সের ডেরিভেটিভ 1 আর রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স, এক্স বলতে কাজ করছে 1 প্লাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ 2x আর উপরে গুণ করা হলো, উপর নিচে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তারপর দেখো উপরে একটা মাইনাস কমন নেওয়ার পর আবার একটা বড় টার্ম উপর নিচের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি না ওয়াই ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু পড়ে থাকছে মাইনাস অফ এন বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। নেক্সট কী করা হলো না সেকেন্ড বার ডেরিভেটিভ করার আগে কণাকণি গুণ করে এই যে হর পার্টটা ছিল সেই হর পার্টটা সরিয়ে দেওয়া হলো। এতে কি হয় না ক্যালকুলেশন আমাদের ইজি হয়ে যায়।
এবার কি করা হলো, নেক্সট টাইম সেকেন্ড বার ডেরিভেটিভ করা হলো। দেখো যখনই সেকেন্ড বার ডেরিভেটিভ করা হবে এখানে বাঁ দিকে ইউভি এর ফর্মুলা লাগবে আর ডান দিকটা ডাইরেক্ট ডেরিভেটিভ হয়ে যাবে। সেটাই দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, বাঁ দিকটা ইউভি ফর্মুলা, ডান দিকটা ডাইরেক্ট ডেরিভেটিভ। এইবার ডান দিকে যে এই y1 এলো, এই y1 এর পরিবর্তে এইখান থেকে ভ্যালু বের করে বসানো হয়েছে। দেখো আমাদের বেরিয়েছিল y1/y ইকুয়াল টু মাইনাস অফ n বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে y1 বের করলে কত হবে, এই যে y নিচে আছে এই yটা এই উপরে গুণ হয়ে যাবে। এটাই দেখো অ্যাপ্লাই করে এখানে ডান দিকে বসানো হয়েছে y1 এর জায়গায়। কেউ কিন্তু বাঁ দিকের এই y1 এর ভ্যালুটা বসাতে যাবে না, সবসময় ডান দিকে যেটা রয়েছে তার ভ্যালুটা কিন্তু বসাবে। বসানোর পরে কি হলো না, এই যে নিচে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ছিল সেইটা দিয়ে বাঁ দিকে গুণ করে দেওয়া হলো। যখন এটার সাথে গুণ হবে রুটটাও উঠে যাবে, এবং যখন পরবর্তী টার্মের সাথে গুণ হবে এই নিচের সাথে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে পড়ে থাকবে কি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 মাইনাস এন স্কোয়ার ওয়াই। এন স্কোয়ার ওয়াইটা অ্যাকচুয়ালি ডান দিকে ছিল, কারণ সাইড চেঞ্জ করবো মাইনাস এন স্কোয়ার ওয়াই, বা কখনো এরকম এই লাইনটাকেই প্রুভ করতে দেয়, ওটা ডিপেন্ড করে যে কোন লাইনটা প্রুভ করতে দিয়েছে, সেই হিসাবে সাইড চেঞ্জ করে তোমরা প্রমাণিত করতে পারবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা তোমরা যদি দেখো, তোমাদের তার জন্য সূচকের একটা কথা বলি যে 5/2কে আমরা কি লিখতে পারি, 5/2 মানে 4 প্লাস 1/2 এটা বলতে পারি। তার মানে 4/2 প্লাস 1/2, অর্থাৎ 2 প্লাস 1/2 এটা আমরা লিখতে পারি। তার মানে যখন এক্স টু দি পাওয়ার 5/2 থাকছে তাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 2 প্লাস হাফ। তার মানে সূচকের নিয়মে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এক্স স্কোয়ার রুট এক্স, এইটা আমরা বলতে পারি। সেই জিনিসটাই দেখো নিচের ক্ষেত্রে এক্স বলতে 1 মাইনাস কস থিটা রয়েছে, তার পাওয়ারে 5/2 রয়েছে, সেটা লেখা হয়েছে এক্স স্কোয়ার রুট এক্স। এইবার নেক্সট কাজ কি করা হলো, উপর নিচে 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করে দেওয়া হলো। যখনই 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করা হলো নিচে কি হলো, রুট ওভার 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার চলে এলো। তাহলে সেক্ষেত্রে এই হোল স্কোয়ার যখনই এলো রুটটা উঠে যাবে, আর উপরে 1 প্লাস কস থিটা ছিল তার সাথে যখন আমি 1 মাইনাস কস থিটা গুণ করে দেবো তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা আসবে, 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের রুট করলে হবে সাইন থিটা। তাহলে উপরটা হয়ে যাচ্ছে সাইন থিটা দিকটা, আর নিচে 1 মাইনাস কস থিটার হোল কিউব। এইবার একটু খেয়াল করে দেখো, এই যে ভেতরে রয়েছে 1 মাইনাস কস থিটা, তার ডেরিভেটিভ কত, 1 এর ডেরিভেটিভ 0, আর মাইনাস কস থিটার ডেরিভেটিভ শুধু সাইন থিটা, কারণ কসের ডেরিভেটিভ মাইনাস হয় তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে উপরে যে পার্টটা রয়েছে সেই পার্টটা কার, না নিচের এই যে ভেতরে আছে তার ডেরিভেটিভ। তাহলে উপরটাকে আমি নিচে ডি অফ আকারে লিখতে পারি। তাহলে আমার এখন ফর্মটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কিউব, এই টাইপের দেখতে হয়ে গেল। তাহলে ডিএক্স বাই এক্স কিউবের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কত হবে না মাইনাস অফ 1/2 এক্স স্কোয়ার। তাহলে দেখো মাইনাস অফ 1/2 এক্স বলতে কাজ করছে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট আরেকটা ইন্টিগ্রেশন তোমাদের রয়েছে। ইন্টিগ্রেশনটা খুবই ভালো একটা ইন্টিগ্রেশন, ইনিশিয়াল স্টেজে মনে হতে পারে যে কিভাবে হবে, আবার কেউ কেউ তোমরা এটা ডাইরেক্ট স্ট্যান্ডার্ড হিসাবে অনেকেই মনে রেখে দিয়েছো যে এক্স বাই এক্স প্লাস সাইন এক্স, এটা ধরলেই কিন্তু আমাদের উত্তর চলে আসে। সেটা তোমরা মনে রাখতে পারো, কিন্তু আমি কখনোই রেকমেন্ড করবো না যে এভাবে তোমরা ধরে নিয়ে মনে রাখো। বেসিক সহজ কি আছে না, নিচের আকারে আমরা যদি উপরটাকে প্রকাশ করতে পারি তাহলেই হয়ে যাবে। নিচের আকারে প্রকাশ করার মানে কি না, এক্স প্লাস সাইন এক্স আছে আর উপরে আমাদের শুধু সাইন এক্স আছে, এই জন্য কী করা হলো, একটা এক্স দিয়ে যোগ করা হলো। না যখনই এক্স দিয়ে যোগ করবো আমাদের এক্স দিয়ে বিয়োগও করতে হবে, তো একটা মাইনাস এক্স করা হলো। এবার দেখো সেই মাইনাস এক্সটা আর পরে যে এক্স কস এক্স রয়েছে সেখান থেকে মাইনাস এক্স কমন গেলে 1 প্লাস কস এক্স হয়ে যাবে। এবার স্প্লিট করে দিয়েছি, প্রথম পার্টের সাথে প্রথম পার্ট স্প্লিট করলে এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর দ্বিতীয় ক্ষেত্রে এইটার সাথে এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো তার আমাদের চলে আসছে এই দুটোটা। এবার প্রথম পার্টের ইন্টিগ্রেশন তো সবাই জানো, 1/x এর ইন্টিগ্রেশন লগ মড এক্স। এবার পরেরটার ক্ষেত্রে নিচের ডেরিভেটিভটাই দেখো উপরে রয়েছে, তার মানে উপরটাকে আমি ডি অফ নিচের আকারে লিখতে পারি। তার মানে ওটাও কি ফর্ম চলে এলো, ডিএক্স বাই এক্স এই ফর্মে চলে এলো। তার মানে এটাও লগ মড এক্স হয়ে যাবে, এক্স বলতে কাজ করছে এক্স প্লাস সাইন এক্স, আর প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আবার লগের ফর্মুলা লগ এ মাইনাস লগ বি মানে লগ অফ এ বাই বি, সেটা অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, নেক্সট যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে এটা একটা ভেরিয়েবল সেপারেশন করলেই চলে আসে। দেখো প্লাস আকারে যেটা রয়েছে সেখানে উপর থেকে ওয়াই কমন যাচ্ছে আর নিচ থেকে এক্স কমন যাচ্ছে। এইবার এই ওয়াই প্লাস ওয়াইকে 1কে নিচ থেকে উপরে পাঠানো হলো, আর ওদিকের ওয়াইটাকে নিচে নামা হলো, একইভাবে ডিএক্সটাকে ডান দিকে গুণ করে দেওয়া হলো। এই কাজটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে দেখো আমাদের ভেরিয়েবল সেপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তাহলে যখনই ভেরিয়েবল সেপারেশন আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট করে ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে। ওয়াই 1 এর ইন্টিগ্রেশন ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই, আর এক্স এর ক্ষেত্রে এক্স হয়েছে, এবং 1/y লগ মোড ওয়াই আর 1/x লগ মোড এক্স। আবার লগ মোড এক্স প্লাস লগ মোড ওয়াই মানে হচ্ছে লগ মোড এক্স এক্স ওয়াই, কারণ আমরা জানি লগের ক্ষেত্রে যোগ আকারে থাকলে সেটা ভেতরে গিয়ে গুণ হয়ে যায়। এবং ডান দিকে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি থাকছে, এখানে কেউ
চাইলে লগ সিও নিতে পারো, এটা তোমাদের চয়েস, কিন্তু লগ সি নিলে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে না, অতএব শুধু সি থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট, সমতলে অবস্থিত বৃত্তসমূহের সাধারণ সমাধান নির্ণীত করে একটি অবকল সমীকরণ নির্ণয় করো। দেখো বৃত্তের সাধারণ সমীকরণ আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু সি, বা প্লাস সি ইকুয়াল টু 0, যে ফর্মে ধরতে পারো, কোনো সমস্যা নেই। এবার তাহলে দেখেন আমাদের আননোন কনস্ট্যান্ট কি না, জি রয়েছে, এফ রয়েছে আর সি রয়েছে, এই তিনটে রয়েছে আমাদের আননোন কনস্ট্যান্ট। আমরা কি জানি না, কারণ কখনো অবকল সমীকরণ নির্ণয় করতে গেলে যতগুলো আননোন কনস্ট্যান্ট থাকে ম্যাক্সিমাম ততবার ডেরিভেটিভ আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমাদের আননোন কনস্ট্যান্ট রয়েছে তিনটে, জি এফ আর সি, তার মানে ম্যাক্সিমাম তিনবার আমরা ডেরিভেটিভ করতে পারবো, কিন্তু চেষ্টা করতে হবে যত কম সংখ্যক বা ডেরিভেটিভ করে আমাদের অবকল সমীকরণটা নির্ণয় করা যায়। এই জন্য কী করা, প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা হলো। যখনই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছে এই সিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারণ সির ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, এবং তারপর একটা 2 কমন নিয়ে ক্যান্সেল আউট করে দেওয়া হলো। দেখো এইবার যে পার্টটা চলে এলো, সেখানে যদি আমি আবার একবার ডেরিভেটিভ করি তাহলে এই জিটাও কিন্তু 0 হয়ে যাবে, কিন্তু এই এফটা কখনোই ডাইরেক্ট 0 হবে না, কারণ এফের সাথে যে পার্টটা রয়েছে সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে কি একটা সময় পর ওটা 0 আসার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাই কখনোই হবে না, চলতে থাকবে। কিন্তু তার আগে আরেকবার ডেরিভেটিভ করে যেহেতু জিকে 0 করা যাবে, তাই আরেকবার ডেরিভেটিভ করে জিটাকে 0 করে দেওয়া হলো। নেক্সট কাজ কি, নেক্সট কাজ ওই এফ যুক্ত পার্টটাকে ডান দিকে নিয়ে গিয়ে এই যে y2 রয়েছে সেই y2 দিয়ে ভাগ করে দেওয়া হলো বাঁ দিকে। কী সুবিধা তাতে, ডান দিকে এফটা সিঙ্গেল হয়ে গেল, যখনই এফটা সিঙ্গেল হয়ে গেল তখন নেক্সট টাইম যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা 0 হয়ে যাবে। এবার যেহেতু দুবার ডেরিভেটিভ করে ফেলেছি, এখনও কিন্তু একবার ডেরিভেটিভ আমাদের অ্যালাউড রয়েছে, সেই জন্য কী করা হলো, এই y2কে বাঁ দিকে পাঠানোর পর একটা পার্টের ক্ষেত্রে y2 কেটে গিয়ে আর পরের পার্টের ক্ষেত্রে জাস্ট ডিভাইড আকার রয়ে গেল। এইবার যখন উভয় পক্ষে ডেরিভেটিভ করবো তখন কি আসবে না, বাঁ দিকের প্রথম পার্টটা এটা u/v লাগবে, আর তারপরের পার্টটা নর্মাল ডেরিভেটিভ, আর ডান দিকটা 0 হয়ে যাবে। সেটাই দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। নেক্সট এই y2 স্কোয়ার দিয়ে লসাগু করে দেওয়া হয়েছে, লসাগু করার পর সিম্পল একটু ক্যালকুলেশন, কারণ এই যে 2y1 y1 y2 স্কোয়ার আর এখানে y1 y2 স্কোয়ার এগুলো যোগ হয়ে 3y1 y2 স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাসটাকে ডান দিকে সাইড চেঞ্জ করলে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা তাহলে আমাদের হয়ে যাবে নির্ণয় অবকল সমীকরণ। এখানে দেখো কোনো আননোন কনস্ট্যান্ট নেই, এবং ম্যাক্সিমাম এই যে 3বার ডেরিভেটিভ যেটা আমাদের অ্যালাউড ছিল সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক আছে। এর থেকে কমে কিন্তু করা সম্ভব নয়। নেক্সট দেখো ভেক্টর দেওয়া রয়েছে, এ ভেক্টর বি ভেক্টর দুটো দেওয়া রয়েছে। আমাদের বলা রয়েছে শর্ত এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর এটা দুটো পরস্পর লম্ব যদি হয় তাহলে আমাদের ল্যামডার মান বের করতে হবে। দেখো ল্যামডা কি না, এই যে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া রয়েছে তাদের মধ্যে জের কনস্ট্যান্টটাকে আমাদের এখানে ল্যামডা বলে আননোন করে দেওয়া রয়েছে, সেই ল্যামডার মান বের করতে হবে। শর্ত কি না, এ প্লাস বি, বি প্লাস আর এ মাইনাস বি এই দুটো পরস্পর লম্ব। আমরা কি জানি না, দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হয়, ডট প্রোডাক্টটা 0 হয়। তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি আর এ মাইনাস বিটা বের করে তাদের ডট প্রোডাক্টটা 0 করে দেওয়া হয়েছে। সেখান থেকে ল্যামডা স্কোয়ার 84 আসে, ল্যামডার মান তাহলে কি জানি প্লাস মাইনাস আসবে। তাহলে প্লাস মাইনাস 84 মানে কি না 4 × 21, আর 4 থেকে 2 বেরিয়ে আসবে, তাহলে 2√21, ঠিক আছে। তাহলে আমরা দুটো ভ্যালু আমরা প্লাস মাইনাস 2√21 এটা কিন্তু আমরা বলতে পারি। এবার যারা মনে করছো না আমি আগে এ প্লাস বি এ মাইনাস বি বের করবো না, তাহলে তারা কিন্তু আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। দেখো আমাদের যখনই এই লাইনটা বলতে পারছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এদের ডট প্রোডাক্টটা 0, তার মানে এখান থেকে বলতে পারবো মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার ইকুয়াল টু 0, বা অন্য ভাষায় মড এ স্কোয়ার ইকুয়াল টু মড বি স্কোয়ার। অর্থাৎ এ আর বি যে দুটো ভেক্টর রয়েছে তাদের মডিউলাসের ভ্যালু পরস্পর সমান হবে, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারবো। তাহলে কেউ যদি সেই শর্ত চাও তাহলে সেই শর্ত অ্যাপ্লাই করেও কিন্তু ল্যামডার ভ্যালু বের করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একই ভ্যালুই আসবে, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। নেক্সট একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে, কার্টেসীয় আকারে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এটাও একটা ভেক্টরেরই অঙ্ক, কারণ ভেক্টর পদ্ধতিতে যদি করি তাহলে অনেক বেশি সহজে বেরোবে। আমরা কি জানি না, একটা ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু জানা থাকলে তাহলে 3টি শীর্ষবিন্দুকে কাজে লাগিয়ে আমরা ত্রিভুজের 3টি বাহুকে বের করতে পারবো। এবার এখানে কি করা হয়েছে না, দুটো বাহু এ বি আর বিসিকে বের করা হয়েছে, তোমরা চাইলে এসিকেও বের করতে পারো। এবার তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই দুটো বাহুর অবস্থান ভেক্টর বের করে কি সুবিধা না, আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তার সন্নিহিত বাহুগুলির ক্রস প্রোডাক্ট করে তার মডিউলাসের মানের অর্ধেক, এটাই হয়ে যাচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভেক্টর পদ্ধতিতে। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো সন্নিহিত বাহুর প্রয়োজন, তাহলে হয় এবিবিসি বের করতে পারো, কেউ বিসিসিএ বের করতে পারো, কেউ এবিএসি বের করতে পারো, কোনো সমস্যা নেই, সব ক্ষেত্রে মান একই আসবে, কারণ আমাদের বাইরে মডিউলাস দেওয়া রয়েছে। এবং ক্রস প্রোডাক্টও তোমরা ঘুরিয়ে করতে পারো, কেউ এবি ক্রস বিসি করতে পারো, কেউ বিসি ক্রস এসিও করতে পারো, কারণ বাইরে আমাদের যেহেতু ক্ষেত্রফল তাই বাইরে একটা মডিউলাস দিতে হয়, ঠিক আছে, কারণ নেগেটিভ হতে পারে না কখনোই।
সেই জন্য সেই যে মানটা আসছে সেই মানটা কত না, আমাদের এখান থেকে অ্যাপ্লাই করার পর 1/2 ইন্টু √107। এবার 107 যেহেতু মৌলিক সংখ্যা, তাই এখান থেকে কোনো সংখ্যা আর বেরোনো সম্ভব নয়, তাই 100√107/2 এটাই হয়ে যাবে আমাদের ওই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে খেয়াল রাখবে কি না, ভেক্টর দেখো স্কেলার পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল আমি এর আগের যে পেজগুলোতে যে দুবার এসছে, সেই দুবারে কিন্তু আমি মেনশন করে দিয়েছি। কিন্তু ভেক্টর পদ্ধতিতে সেখানে আসেনি, কারণ কি প্রয়োজন পড়েনি আমাদের, কারণ ভেক্টর পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তখনই প্রয়োজন পড়বে যদি 3 ডাইমেনশনে করি, আর এর আগে পর্যন্ত আমাদের 2 ডাইমেনশনে ছিল। ঠিক আছে, 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি না, যে কোনো দুটো সন্নিহিত ভেক্টর যদি আমরা কোনো ত্রিভুজের বের করতে পারি, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট করে অর্ধেক করলেই যে মানটা আসে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট একটা এলপিপি দেওয়া রয়েছে। আমি এখানে তোমাদের শর্ট নোট বলে যেটা বলেছি, অর্থাৎ এলপিপির ক্ষেত্রে ডিটেলসে যে ভাষা লেখার টেকনিক আমি অলরেডি 6টা পেজে করিয়ে দিয়েছি। সেই ডিটেলসের জন্য ভাষা লেখার টেকনিকটা আশা করি তোমরা অ্যাডাপ্ট করতে পারছো, যে কিভাবে লিখতে হবে সেই লেখার টেকনিকটা তোমরা অবশ্যই করতে পারবে। আমরা শুধু এখানে জাস্ট দেখে নেব যে ফর্ম করলে সেটা দেখতে কীরকম হবে। ঠিক আছে, এই জন্য লিখেছি নট ফর এক্সাম, আন্ডারস্ট্যান্ডিং পারপাস অনলি, শুধুমাত্র এটা বোঝার জন্য। এক্সামে কিন্তু এভাবে লিখলে 1 নাম্বারও দেবে না। ঠিক আছে, কারণ এক্সামের ক্ষেত্রে আমাদের ক্লিয়ারলি মেনশন করে বলতে হবে যে কখন কোন শর্ত কেন অ্যাপ্লাই করছি, বা কাকে বিষয়াত্মক অপেক্ষক ধরছি, বা কোন শর্ত কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু বলতে হবে। দেখো এখানে চাল আর গম কিনতে হবে, তার জন্য একজন ব্যক্তির কাছে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা রয়েছে, এবং তার যে গোদামজাত করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাও বলা আছে, সে ম্যাক্সিমাম 10টা বেশি বস্তা রাখতে পারবে না। এবং প্রত্যেক চাল বস্তা এবং গম বস্তার দাম এখানে তাদের বলে দেওয়া রয়েছে। সে চাইছে কি সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকায় বিক্রি করবে, সেখান থেকে ম্যাক্সিমাম কত প্রফিট করতে পারো সেটা চাইছে। তাহলে ধরে নিলাম তাই X বস্তা চাল আর Y বস্তা গম কিনে সে যদি বিক্রি করে, তাহলে সে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবে। কিন্তু যেহেতু তার গুদামে ম্যাক্সিমাম 10টার বেশি বস্তা রাখা যাবে না, তার মানে সেই X আর Y এর ভ্যালু কত, 10 বা তার থেকে কম হতে হবে। আবার প্রত্যেকটা বস্তা তার কিনতে যদি চাল বস্তায় 180 টাকা আর গম বস্তায় 120 টাকা খরচ হয়, তাহলে মোট খরচ তাহলে কত হবে, 180x প্লাস 120y। কিন্তু তার কাছে মোট 1,500 টাকাই রয়েছে, সে 1,500 টাকার বেশি খরচ করতে পারবে না। তার মানে এই খরচটা 1,500 থেকে সমান বা ছোট হতে হবে বা কম হতে হবে। এবার প্রফিট কি না, প্রত্যেকটা চাল বস্তা সে 11 টাকা করে যদি লাভ করে, আর প্রত্যেকটা গম বস্তায় সে 8 টাকা করে যদি লাভ করে, তাহলে মোট লাভ কত হবে, 11x প্লাস 8। তাহলে এইটাকে তাই চরম করতে হবে যখন বাধা গোষ্ঠী হচ্ছে এই দুটো। এবং অবশ্যই নন নেগেটিভ কন্ডিশন, যেটা তোমাদের বারবার বলি, যে এটা অবশ্যই তোমাদের নন নেগেটিভ কন্ডিশনটা দিতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা দেওয়া রয়েছে এসেন দে পেজ 817 উদাহরণ নাম্বার 11, ওখানে করে দেওয়া রয়েছে শুধুমাত্র ওখানে বিষয়াত্মক অপেক্ষক যেটা জেড রয়েছে ওটা 3x প্লাস 2y রয়েছে, বাকি পুরো পার্টটা কিন্তু একদম হুবহু সেম রয়েছে। শুধু লাস্টে যে বিষয়াত্মক অপেক্ষক মান বসানোর সময় ওই 4y এর বদলে 2y এর বদলে তোমরা 4y করে নেবে, দিলেই পুরোপুরি এই অঙ্কটা হয়ে যাবে। তোমরা গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কোন জিনিসটা বলতে চাইছি। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে এটাও তোমাদের এসএন দে পেজে রয়েছে, পেজ 863 উদাহরণ নাম্বার 8। অর্থাৎ একজন ডাক্তার তিনি রোগী দেখতে যান, তার রোগী দেখতে যাওয়ার জন্য 3 রকম ট্রান্সপোর্টেশনের মাধ্যম রয়েছে, বাস, ট্রেন, স্কুটার এবং মোটর। এবং সে প্রত্যেকটা মাধ্যমে গেলে তার ডিলে হওয়ার, অর্থাৎ পৌঁছানোর যে দেরি হওয়ার সম্ভাবনা সেটা দেওয়া রয়েছে। শুধুমাত্র তিনি যদি মোটরে যান, অর্থাৎ পার্সোনাল বাইকে যদি যান, তাহলেই একমাত্র তার ডিলে হয় না। কারণ দেখবে এখানে আমাদের ডাক্তারের যাওয়ার ট্রান্সপোর্টের মাধ্যম 4টে, অথচ ডিলের মাধ্যম মাত্র 3টে। তাহলে আরেকটা ডিলে কোথায়, সেটাই বলা হয়েছে যে মোটরে যখন আসেন তার কোনো বিলম্ব হয় না, বা তিনি একদম অন টাইমে পৌঁছান, এটা বলে দেওয়া রয়েছে। তার মানে ওখানে ডিলেটাকে 0 ধরে নেবে, ডিলের প্রবাবিলিটিটাকে। তো ওখানে করেও দেওয়া আছে তোমাদের বইতে, সেভাবেই করে দেওয়া রয়েছে। এবং তখন তিনি যদি রোগীর কাছে পৌঁছান এবং তার বিলম্ব হন, অর্থাৎ তিনি পৌঁছে দেখলেন তার দেরি হয়ে গেছে পৌঁছাতে, তাহলে যে তিনি ট্রেনে এসেছেন সেটার সম্ভাবনা কত। অর্থাৎ পরবর্তী ঘটনা বলা আছে যে তার ডিলে হয়ে গেছে, কিন্তু তার পূর্ববর্তী ঘটনা সে যে আসলে ট্রেনে এসেছিল তার সম্ভাবনা বের করতে হবে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেটা আমাদের বেস ইউজ করতে হবে, এবং ওখানে বেস ইউজ করেই করা আছে। তোমরা আগে নিজেরা ট্রাই করো, না পারলে বইয়ের সাহায্য নিতে পারো। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে একটি দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে মধ্যক ও ভেদমান আমাদের দেওয়া রয়েছে 12 আর 3 হলে। এই টাইপের অঙ্কটা কিন্তু তোমাদের 2 নম্বরেও কখনো কখনো আসে, আবার কখনো 4 নম্বরেও চলে আসে। কারণ ক্যালকুলেশন যে পরিমাণ রয়েছে সেখান থেকে এটা 2 নম্বরে আসার মধ্যে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে বিভাজন নির্ণয় করতে দেয় না, সাধারণত ওই প্যারামিটার ভ্যালুগুলো বের করতে দেয়। এবার আমরা কি জানি, একটা দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে দুটো প্যারামিটার এন আর পি, যেখানে এন হচ্ছে যতবার ঘটনাটা ঘটানো হয়, আর পি হচ্ছে যে সফলতার সম্ভাবনা। তাহলে সেটা যদি জানা থাকে, তাহলে তার মধ্যক বা প্রত্যাশা কত হয় না এনপি, আর ভেদমান বা আমাদের ভ্যারিয়েন্স কত হয় না এনপি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন √এনপি কিউ, সেটা আমাদের এখানে চায়নি বা দেওয়া হয়নি। তাহলে আমাদের এনপি সমান কত দেওয়া রয়েছে 12, আর এনপি কিউ সমান 3।
এবার দুটোকে যদি ডিভাইড করলে কাকে পাবো, কিউ এর ভ্যালু পাবো, কারণ এনপি আর এনপি কেটে যাবে, তাহলে কিউ এর ভ্যালু আসছে একের চার। আমরা কি জানি পি প্লাস কিউ 1 হয়, তাহলে সেখানে ক্ষেত্রে কিউ এর ভ্যালু যদি জানা থাকে তাহলে পি এর ভ্যালু কত হবে, 1 মাইনাস কিউ, অর্থাৎ 3/4। এইবার আমাদের পি কিউ তো পাওয়া গেল, এবার এন এর ভ্যালু দরকার। এন এর ভ্যালুর জন্য তোমরা এই শর্তেও বসাতে পারো বা এই শর্তেও বসাতে পারো। আমি 1 নম্বর দিয়ে এই শর্তে পি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে এনটা চলে আসছে 16। তাহলে দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে ঘটনাটা কতবার ঘটানো হয়েছে না 16বার, যেখানে সাফল্যের সম্ভাবনা 3/4 আর ব্যর্থতার সম্ভাবনা হচ্ছে 1/4। এটুকু আমরা ক্লিয়ারলি ক্যালকুলেশন করে পেলাম। তাহলে বিভাজনটা কি না, বিভাজন বলতে কি এক্স বার সাফল্য পাওয়ার সম্ভাবনার যে ছকটা সেটা আমাদের বের করতে হবে। এক্স বার সাফল্য পাওয়ার কি না, পি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, যেখানে বলা আছে এক্স ইকুয়াল টু এক্স বার এক্স সংখ্যক সাফল্যের ঘটনা। তাহলে কত হবে না, এন সি এক্স, এন বলতে 16, সি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এন বলতে 16। তাহলে এখানে আবার তারপর পি বা কিউ এর ভ্যালু বসানো হয়ে গেছে। তাহলে এই যে জিনিসটা রয়েছে এটাই হচ্ছে এক্স বার সাফল্য পাওয়ার সূত্র। তার মানে এটাই হয়ে যাচ্ছে আমাদের সেই দ্বিপদ বিভাজন। ঠিক আছে। নেক্সট ডেফিনেট ইন্টিগ্রাল আমাদের বলা রয়েছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n স্কোয়ার, n/n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, n/n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এভাবে চলছে n/n স্কোয়ার প্লাস n মাইনাস 1 এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে n-1 তম পদ পর্যন্ত রয়েছে। কিন্তু আমাদের জানি এই টাইপের ফর্মুলার জন্য n-1 পর্যন্ত পদে কোনো সমস্যা নেই। আমাদের দুটো জিনিস, এক, 0 থেকে যদি পদ শুরু হয় তাহলে n-1 পর্যন্ত থাকতে হবে, অথবা 1 থেকে শুরু হলে n পর্যন্ত থাকতে হবে। n সংখ্যক পদ থাকবে, সেটা 1 থেকে হলে n আর 0 থেকে হলে n-1। এবার যেহেতু এখানে লাস্টেরটা n-1 এর হোল স্কোয়ার রয়েছে, কারণ ওই জায়গাটাই যদি তোমরা একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটাই চেঞ্জ হচ্ছে 1 2, তারপর n-1, তাহলে এই জায়গাটা যদি চেঞ্জ হয় এটাই আর এর ভ্যালু কাজ করবে। তাহলে আর এখানে n-1 পর্যন্ত দেওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে। তাহলে সেটা যদি হয় তাহলে 0 আমাদের যে ফার্স্ট টার্ম সেটা থাকতে হবে, অর্থাৎ 0th টার্ম সেটা থাকতে হবে। সেই জন্য n স্কোয়ার সেই টার্মটা কি 1/n লেখা রয়েছে। দেখো 1/n কে আমরা ভাবতেই তো পারি যে n/n স্কোয়ার, আবার n স্কোয়ার মানে n স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এটাও ভাবতে পারি। তার মানে আলটিমেট 1/n কে আমরা ভাবতে পারি n/n স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, অর্থাৎ যে বাকিগুলো যে ফর্মে আছে সেই ফর্মেও কিন্তু প্রথম টার্মটাও যে রয়েছে সেটা ইনিশিয়ালি n ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য 1/n হয়ে গেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তার মানে এখান থেকে আমাদের ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে যে আর ইকুয়াল টু 0 টু n-1 এটুকু রান করছে। নেক্সট কাজ কি না, আমাদের বাইরে একটা 1/n লাগবে স্ট্যান্ডার্ড ফর্মের জন্য। সেই জন্য নিচ থেকে n স্কোয়ার কমন গেল। আর যখনই নিচ থেকে n স্কোয়ার কমন নেব, উপরে একটা n অলরেডি রয়েছে, সে কি করবে ওই n আর নিচ থেকে n স্কোয়ারের একটা n কে কিন্তু কাটিয়ে দেবে। তাহলে বাকি যে nটা পড়ে থাকছে সেই nটাই 1/n হিসাবে লিমিটের বাইরে চলে আসবে। এবং পরবর্তী পার্টটা যেখানে চেঞ্জ হচ্ছে সেই জায়গাটাকে পরিবর্তন করে দেখো আর লেখা আছে। চেঞ্জ কোথায় হচ্ছে, এই যে 0/n, 1/n, 2/n, এভাবে দেখো n-1/n। তাহলে এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে, তাহলে ওই জায়গাটায় আমাদের সামেশনটাকে রান করাতে হবে আর r/n হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার। এবার নেক্সট কাজ কি, আমরা কি জানি না r/n এটাকে রিপ্লেস করে দিতে কি rh দিয়ে, কারণ h ইকুয়াল টু 1/n টুকু আমাদের জানা রয়েছে। তা সেটাকে রিপ্লেস করলে এই n টেন্ডিং টু যেখানে ইনফিনিট ছিল সেখানে কি হয় h টেন্ডিং টু 0 হয়ে যাবে, বাইরে 1/nটাও h হয়ে যাবে। আর সেখানে আমাদের rh এর জায়গায় ইন্টিগ্রেশনে যখন কনভার্ট করবো কি লিখতে হয় x, আর ইন্টিগ্রেশন অলওয়েজ 0 টু 1 হয়, এবং rh এর জায়গায় আমাদের লিখে ফেলতে হয় x। তাহলে rh এর জায়গায় x বসানো হলো, তাহলে দেখতে কি স্ট্যান্ডার্ড ফর্ম tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন চলে এলো, এবং আপার লিমিট লোয়ার লিমিট বসালে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স 1 মানে tan π/4, আর 0 তে 0 হয়, তার মানে আমাদের π/4 হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট যে অঙ্কটা রয়েছে তোমাদের আমি আগের পেজে আলোচনা করেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চেনের যে 4-এর দাগের একেরটা, ওখানে কিন্তু আলোচনা করেছি। পার্ট 4-এ যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা এখানেই এই লিস্টেরই বা এই সিরিজেই কিন্তু দেখতে পাবে 4 নম্বর ভিডিও। সেখানে এই পার্টের ভিডিওটা তোমরা দেখে নিও, দেখে নিলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে করতে হবে। এবং হুবহু একই অঙ্ক রয়েছে, শুধুমাত্র উপরে cos স্কোয়ার এক্স এর পরিবর্তে sin স্কোয়ার এক্স রয়েছে, এবং প্রসেস টেকনিকের কোনো সমস্যা নেই, একদম সেম টেকনিক সেম প্রসেসে হবে, কোনো সমস্যা নেই। তোমরা ওখানকার ভিডিওটা দেখলেই এবং দেখবে তোমার প্রমাণটাও একই রয়েছে, ঠিক আছে। অর্থাৎ ওখানে উপরে cos স্কোয়ারের জায়গায় sin স্কোয়ার থাকলে কিন্তু টেকনিকের কোনো পরিবর্তন নেই। পরের যে অঙ্কটা তোমাদের দেওয়া রয়েছে এটা তোমাদের এসএন দে পেজ 553 553 পেজে রয়েছে, উদাহরণ নাম্বার 24 হুবহু করে দেওয়া রয়েছে। অঙ্কটা অবশ্যই ভালো অঙ্ক, চরম অবমের, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। পরের অঙ্কটা আমি আগের পেজে করে দিয়েছি, কোচবিহার ডিস্ট্রিক্টে যে কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম, মোস্ট প্রবাবলি এটা 3 নম্বর পার্টে ছিল। এই 3 নম্বর পার্টেও কিন্তু এই জিনিসটাও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে আমরা চরম অবমকে কাজে লাগিয়ে এর সবথেকে সন্নিহিত বিন্দু বা নিকটতম বিন্দুগুলোকে খুঁজে পাবো। এটা 4B 3-এর দাগে কোচবিহার ডিস্ট্রিক্টে যে প্রশ্ন রয়েছে তার 3-এর দাগে কিন্তু রয়েছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো।
আর নিজেরাও ট্রাই করতে পারো, যারা পারবে তারা অবশ্যই নিজেরা ট্রাই করো, আর যারা পারছো না তারা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টে যে কোশ্চেন রয়েছে সেখানে এই 4B 3-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে দেখে নেবে, দেখে নিলে একদম সেম জিনিস করে দেওয়া রয়েছে। পরেরটাও তোমাদের আমি আগে সলভ করে দিয়েছি, এবার সেটা আমাদের এই সিরিজে নয়, WBT সিরিজে নয়, আমি যে সাঁতরা র্যাপিড টেস্ট সিরিজ করিয়েছি সেই সাঁতরা র্যাপিড টেস্ট সিরিজের স্পর্শক অবিলম্ব যে পাঠটা করানো আছে সেই স্পর্শক অবিলম্ব পাঠে হুবহু করে দেওয়া রয়েছে। সেটা 1 ঘন্টা 3 মিনিট 5 সেকেন্ডের যে সময়টা, সেই টাইম স্ট্যাম্পটা তোমরা দেখতেই পাচ্ছ। সেই টাইম স্ট্যাম্পে একদম অঙ্কটা দেখো, হুবহু সেম অঙ্ক এখানে কিন্তু রয়েছে, সেই অঙ্কটা কিন্তু এখানেও রয়েছে, সেটা কিন্তু আমাদের করে দেওয়া রয়েছে অলরেডি। ঠিক আছে, এই জন্য তোমাদের আমি বারবার বলি তোমরা সাঁতরা র্যাপিড টেস্টের যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি সেটা অবশ্যই দেখো, এবং খুব যদি সম্ভব হয় আগের বছরের যে WBH এর রয়েছে সেটাও কিন্তু দেখতে পারো। তোমরা অবশ্যই নতুন কিছু শিখতে পারবে এবং তোমাদের টেস্ট পেপার করতে থেকে সেটা অবশ্যই সাহায্য করবে। পরেরটা দেখো, আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যেটা রয়েছে, দুটো কার্ভ দেওয়া রয়েছে এবং দুটোই অধিবৃত্তের সমীকরণ, এবং দুটো অধিবৃত্তের ক্ষেত্রে অক্ষটা ওয়াই অক্ষ, সেটা তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। শুধু পার্থক্য কি, একটা একটু তার রেঞ্জটা একটু ব্রড রেঞ্জ আর একটা একটু সংকীর্ণ রেঞ্জ, ঠিক আছে, ন্যারো রেঞ্জ। এবার এদের মধ্যে আর y = 2 অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা বলা আছে, এদের মধ্যে যে এরিয়াটা বাউন্ড হয় সেই এরিয়াটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এরিয়াটা দেখতে কিরকম না, আমাদের যে সংকীর্ণ বা প্রথম যে 1 নম্বর যে অধিবৃত্তটা দেওয়া রয়েছে y = 4x², সেটা দেখো এই রেড কালারের যে অধিবৃত্তটা রয়েছে সেটা, আর পরবর্তী অধিবৃত্তটা এই ব্লু কালারের যে অধিবৃত্ত আর গ্রিন কালারের যে লাইনটা, এটা y = 2। তাহলে তাদের দ্বারা কোন অঞ্চল সীমাবদ্ধ হচ্ছে না, এই ডটের যে ডট আকারে যেটা দেওয়া রয়েছে সেই অঞ্চলটা আমাদের সীমাবদ্ধ রয়েছে, আমাদের ওটার ক্ষেত্রফল বের করতে হবে। এবার যদি একটু খেয়াল করে দেখো যে দুদিকে যে ক্ষেত্রফলটা রয়েছে সেই দুটো ক্ষেত্রফলকে একে অপরের সাথে আইডেন্টিক্যাল, অর্থাৎ একটার ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। সেই জিনিসটা এখানে করা হয়েছে। 1 2 3 দা বক্র দ্বারা বেষ্টিত অঞ্চলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু যে কোনো একদিকের ক্ষেত্রফল। এবার এই একদিকের ক্ষেত্রফল ডাইরেক্ট বেরোবে না, তার জন্য এখানে আমাদের কিন্তু ওয়াই অ্যাক্সিসের উপর স্ট্রিপ টানতে হবে। কিভাবে পাবো না, ওয়াই অ্যাক্সিসের উপর স্ট্রিপ টানলে এই যে বাইরের কার্ভ অর্থাৎ 2 নম্বর কার্ভ দ্বারা যে এরিয়াটা বাউন্ড হয় সেটা থেকে 1 নম্বর কার্ভ দ্বারা যে এরিয়াটা বাউন্ড হয় সেটা বাদ দিতে হবে, কারণ এই রিজনটা আমাদের নেই, তাহলে এই রিজনটা বাদ দিতে হবে। সেটাই করা হয়েছে 0 to 2 x dy, আর ওয়াই অ্যাক্সিসের উপর স্ট্রিপ টানলে তার ক্ষেত্রফল কত হয় x dy, x অ্যাক্সিসের উপর টানলে y dx আর y অ্যাক্সিসের উপর টানলে x dy। তাহলে 0 to 2 x dy মাইনাস এটাও 0 to 2 x y। কেউ আবার ভেবো না যে দুটো একই আছে কেটে যাবে, একদমই না, কারণ এই যে এক্সটা দুটো, এই এক্সটা কিন্তু ডিফারেন্ট। প্রথমটা হচ্ছে এই বড় কার্ভ অর্থাৎ বাইরের যে কার্ভ 2 নম্বর কার্ভের এক্স, আর প্রথমটা তারপরের পার্টে যে এক্স রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর কার্ভের এক্স। এবার তাহলে সেই দুটো কার্ভ থেকে এক্স এর যে ডিফারেন্ট ভ্যালু সেটা বসানো হলো, তারপর বেসিক ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসানো হলো। বসানোর পরে দেখো তো ক্ষেত্রফলটা কত আসছে, 20√2/3 বর্গ একক। নেক্সট রয়েছে একটি সমতলে একটা সমতল অক্ষ তিনটির সাথে 3টে বিন্দুতে ছেদ করে। তাহলে মোটামুটি রাফ যদি তোমরা ছবিটা ভাবতে পারো যে ছবিটা এক্স ওয়াই অক্ষ জেড অক্ষ যদি থাকে, তাহলে একটা সমতল এইভাবে তাকে ছেদ করেছে। তাহলে কোন কোন বিন্দু না, এক্স অক্ষকে এ, ওয়াই অক্ষকে বি, জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে। এবার এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এবিসি ত্রিভুজ, তার ভরকেন্দ্র কোথাও আছে, সেই ভরকেন্দ্র আমি কথার কথা জি বলছি, সেই ভরকেন্দ্রটা কোথাও আছে না 1 - 2 3, এই হচ্ছে তার ভরকেন্দ্র, তার স্থানাঙ্ক বলা আছে। এবার তাহলে আমাদের বের করতে হবে সমতলের সমীকরণটা কি। দেখো সমতলটা যেহেতু 3টা অক্ষকে ছেদ করছে, সমতলের সমীকরণ আমি ছেদিতাংশ আকারে নিতে পারি। ছেদিতাংশ আকারে কি, x/α + y/β + z/γ = 1, যেখানে আলফাটা কি এক্স অক্ষের ছেদিতাংশ। তাহলে আলফা যদি এক্স অক্ষের ছেদিতাংশ, আলফা কোনটা না, এই ও থেকে এ যে ডিস্টেন্সটা এটা আলফা, আবার ও থেকে যে এই বি ডিস্টেন্সটা এটা বিটা, আবার ও থেকে যে সি ডিস্টেন্সটা এটা গামা। তাহলে এটা যদি হয় তাহলে এই এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, α0 0, কারণ এক্স অক্ষের উপর বাকিগুলো তো 0, শুধু এক্স স্থানাঙ্কটা আমাদের জানতে হতো, আর সেটা আমরা আলফা ধরে নিয়েছি যে আলফা দূরে ছেদ করেছে। তাহলে α0 0, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক একইভাবে 0 β 0, আর সি বিন্দু স্থানাঙ্ক 0 0 গামা। তাহলে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আমাদের জানা হয়ে গেল। এবার আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু জানা থাকলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি না, ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 + x2 + x3/3। তাহলে এখানে x1 হচ্ছে আলফা, x2 0 আর x3 0, তাহলে বাই 3 করলে শুধু α/3, একইভাবে শুধু β/3, একইভাবে শুধু গামা/3 চলে এলো। এবার শর্ত বলা আছে এইটাই কত না 1 - 2 3, তাহলে α/3 এর ভ্যালু 1, তাহলে সেখান থেকে আলফাটা 3, β/3 এর ভ্যালু -2, সেখান থেকে বিটাটা -6, আর কীভাবে গামাটা 3 চলে আসছে। এবার তাহলে সমতলের সমীকরণে যে আননোন ছিল আলফা বিটা গামা সেটা পেয়ে গেছি, সেটা এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে এটা আমাদের উত্তর চলে আসছে। এবার কি, যেহেতু অল ওভার 2 আছে সেই 2টা কমন নেওয়া কাটিয়ে দেওয়া যেতে পারে, 6x - 3y + 2z = 18। এটা উত্তর রাখতে পারো, বা এটা রাখলেও কোনো সমস্যা নেই, বা কেউ যদি স্ট্যান্ডার্ড আকারে রেখে দাও তাহলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে এটা তোমাদের এসএন দিয়ে পেজ 746, উদাহরণ নম্বর 3 হুবহু করে দেওয়া রয়েছে।
তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। অবশ্যই এটা খুব ভালো অঙ্ক, সরলরেখার ক্ষেত্রে তোমরা সেখানে দেখলে আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে? এই ছিল তোমাদের 7 নম্বর পেজের যে প্রশ্নগুলো সেগুলো। এর মধ্যে অধিকাংশ অঙ্কই দেখেছো তোমরা, হয় আমি আগে ডিসকাস করে ফেলেছি আর না হলে তোমাদের বইতে রয়েছে। অর্থাৎ তোমরা যদি আগের ভিডিওগুলো ভালো করে দেখো সেখান থেকে এবারে কিন্তু অনেক বেশি কমন প্রশ্ন কিন্তু এবার কমন আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ 10টা পেজ যখন তোমরা করে নিতে পারবে, সেই 10টা পেজ থেকে কিন্তু অধিকাংশ অঙ্ক তোমার শুধু WBTতে নয়, ABTA থেকেও কিন্তু অনেক অঙ্ক কমন পেতে থাকবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো, যারা পুরোনো ভিডিও দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলোকে আমি রেকমেন্ড করবো দেখো, এবং পারলে 7টা র্যাপিড টেস্ট যে আমি ক্যালকুলাস পার্টটা আলোচনা করেছি সেটাও দেখো। ঠিক আছে?